আপনাকে লিখে পাঠাচ্ছি সেটি আমি শুনেছিলাম আমার এক আন্টির কাছে। মূলত সেই আন্টির হাজবেন্ডের সাথে এই ঘটনাটি ঘটেছিল। তার হাজবেন্ডের নাম সোহেল। তিনি মূলত অ্যাম্বুলেন্স ড্রাইভার। আজ আমি আপনাকে সেই অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর এক রাতের ঘটনা লিখে পাঠাচ্ছি। জানি না আমার ইমেলটি সিলেক্ট হবে কিনা, তবে খুব আশা নিয়ে লিখছি। ঘটনাটি আমি ঠিক সেইভাবে লিখে পাঠাচ্ছি যেভাবে মূলত যার সাথে ঘটনাটি ঘটেছিল সে বলেছিল। বলছেন সোহেল, 2019 সালের শীতকাল। আবহাওয়াটা যেন প্রকৃতির স্বাভাবিক নিয়ম মেনে আসছিল না। হাড় কাঁপানো এক অস্বাভাবিক ঠান্ডা সেই রাতে বাতাসকে ভারী করে তুলেছিল। ঘড়িতে তখন রাত প্রায় 2টা। আমি আমার অ্যাম্বুলেন্স নিয়ে স্ট্যান্ডে বসেছিলাম, হাতে ধোয়া ওঠা চায়ের কাপ, কিন্তু সেই চায়েও যেন শরীর গরম হচ্ছিল না। ঠিক সেই সময় ফোনটা এলো। গ্রামের পাশের ছোট নদীর ধার থেকে 2টো লাশ তুলতে হবে। এক ছেলে আর এক মেয়ে, দুজনে নাকি একই সঙ্গে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। সাধারণত এমন ঘটনায় পুলিশ থাকে, লোকজনের ভিড় থাকে, কিন্তু আমাকে ফোনে যে কণ্ঠটি নির্দেশ দিল তা ছিল অদ্ভুত রকমের শান্ত, যেন কোনো যান্ত্রিক কণ্ঠস্বর। তারা শুধু বলল, লাশগুলো তুলে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। পরিবার থেকে কেন কেউ আসেনি বা কেন এত রাতে নির্জন নদীর ধারে আমাকে একা যেতে হচ্ছে সেটা তখন আমার মাথায় ঢোকেনি। পেটের দায়ে এই কাজ করি, তাই বেশি প্রশ্ন না করে গাড়ি স্টার্ট দিলাম। নদীর ধারের রাস্তাটা ছিল কাঁচা এবং এবড়ো থেবড়ো। কুয়াশা এতটাই ঘন ছিল যে হেডলাইটের আলো 10 হাত দূরেও পৌঁছাচ্ছিল না। নদীর পাড়ে পৌঁছে দেখি জনমানবহীন এক অদ্ভুত নিস্তব্ধতা, শুধু পানির ছলছল শব্দ আর ঝিঝি পোকার ডাক। টর্চ জেলে দেখলাম ভেজা মাটিতে 2টো দেহ পড়ে আছে। ছেলে এবং মেয়ে দুজনেই বেশ কম বয়সী। তাদের শরীর ভেজে চুপসে আছে, গায়ের রং ফ্যাকাশে নীল হয়ে গেছে। আমি স্ট্রেচার নামিয়ে যখন লাশ 2টো তুলছিলাম তখন মনে হলো বাতাসের ধরনটা পাল্টে গেছে। এতক্ষণ যে বাতাস বইছিল তা হঠাৎ বন্ধ হয়ে গেল। এক অসহ্য ভ্যাপসা গন্ধ নাকে এলো, পচা পানি আর শ্যাওলার গন্ধ। কষ্ট করে লাশ 2টোকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সের পেছনে ঢোকালাম। আমার অ্যাম্বুলেন্সটার পুরনো মডেলের পেছনে দরজা লাগাতে একটু জোর খাটাতে হয়। দরজাটা দড়াম করে বন্ধ করে যেই ঘুরলাম ড্রাইভিং সিটের দিকে যাব বলে, তখনই শব্দটা শুনলাম। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে একটা হালকা কাশির শব্দ, খপ খপ। শব্দটা খুব মৃদু, কিন্তু এই নিস্তব্ধ রাতে সেটা বজ্রপাতের মতো শোনালো। আমি থমকে দাঁড়ালাম, বুকের ভেতরটা ধক করে উঠল। লাশকে কাশি দিতে পারে? নিজের মনকে বোঝালাম হয়তো মনের ভুল, অথবা বাতাসের শব্দ দরজার ফাঁক দিয়ে ঢুকে এমন আওয়াজ করেছে। কিন্তু মনের ভেতর একটা খচখচানি রয়ে গেল। চারপাশটা একবার ভালো করে দেখে নিলাম, কেউ নেই, শুধু কুয়াশার চাদর আর অন্ধকারের রাজত্ব। আমি চালকের আসনে বসলাম, স্টিয়ারিং হুইলটা বরফের মতো ঠান্ডা। বিসমিল্লাহ বলে চাবি ঘোরালাম। ইঞ্জিনটা গঙ্গানের মতো শব্দ করে চালু হলো। গাড়িটা যখন কাঁচা রাস্তা ছেড়ে পিচ ঢালা রাস্তায় উঠল তখন আমার শরীর কাঁপছিল। হিটারটা কাজ করছিল না ঠিক মতো, তাই জ্যাকেটের জিপারটা গলা পর্যন্ত টেনে নিলাম। রাস্তাটা গ্রামের ভেতর দিয়ে গেছে, দুপাশে বিশাল বিশাল মাঠ। কুয়াশার কারণে মাঠের শেষ প্রান্ত দেখা যাচ্ছে না। মাঝে মাঝে রাস্তার ধারের বাবলা গাছগুলো হেডলাইটের আলোয় এমন ভাবে ফুটে উঠছিল যেন এক একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে। আমি নিজের মনে মনে আল্লাহকে ডাকছিলাম আর কালেমা পড়ছিলাম। ড্রাইভিংয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার মন বারবার চলে যাচ্ছিল পেছনের কেবিনে। মাঝখানে একটা ছোট্ট কাচের জানালা আছে যেটা দিয়ে পেছনের অংশ দেখা যায়। আমি সাধারণত ওই দিকে তাকাই না, কিন্তু আজ কেন জানি চোখটা বারবার ওদিকেই চলে যাচ্ছিল। হঠাৎ রিয়ার ভিউ মিররে চোখ পড়তেই আমার হাত পা অবশ হয়ে এলো। আমি পরিষ্কার দেখলাম স্ট্রেচারের ওপর থাকা মেয়েটার হাতটা নড়ল, খুব সামান্য কিন্তু স্পষ্ট। মেয়েটার হাতটা স্ট্রেচারের পাশ থেকে ঝুলেছিল, সেটা যেন নিজ থেকে উঠে এসে পেটের উপর রাখা হলো। আমি প্রায় ব্রেক কষে ফেলেছিলাম। গাড়ির চাকা রাস্তায় ঘষে একটা কর্কশ শব্দ করলো। গাড়ি থামিয়ে আমি কয়েক সেকেন্ড শ্বাস নিতে পারলাম না। এটা কি সত্যি দেখলাম নাকি আলোর ঝলকানি? আমি আবার মিররে তাকালাম, না, সব স্থির। লাশ 2টো আগের মতোই পড়ে আছে। মেয়েটার হাতটা স্ট্রেচারের পাশে ঝুলছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। হয়তো রাস্তার ঝাঁকুনিতে এমন মনে হয়েছে। অতিরিক্ত রাত জাগলে মানুষের হ্যালুসিনেশন হয়, নিজেকে এটাই বোঝালাম। আবার গাড়ি চালালাম, কিন্তু ভয়টা কাটলো না। কিছু দূর যাওয়ার পর একটা ঘটনা ঘটলো। এবার আর দেখার ভুল নয়, শোনার ভুলও নয়। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে একটা গুনগুন শব্দ আসতে লাগলো।
যান্ত্রিক শব্দ নয়, এটা কোনো মানুষের গলার আওয়াজ, যেন কেউ খুব কষ্টে চাপা স্বরে গান গাইতে চেষ্টা করছে অথবা গঙ্গাচ্ছে। শব্দটা খুব ক্ষীণ, কিন্তু এই বদ্ধ গাড়ির ভেতর সেটা আমার কানে স্পষ্টভাবে বাজছিল। আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি ঘামতে শুরু করলাম। এই প্রচন্ড শীতেও আমি আর সহ্য করতে পারলাম না। গাড়িটা রাস্তার একপাশে থামালাম, হাত টর্চটা নিয়ে নামলাম। আমার হাত কাঁপছিল। পেছনের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে তখন সেই গুনগুন শব্দটা আসছে না, কিন্তু একটা অদ্ভুত নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে, যেন কেউ ভেতর থেকে জোরে জোরে শ্বাস টানছে। আমি এক ঝটকায় দরজাটা খুললাম, টর্চের আলো ফেললাম ভেতরে। লাশ দুটো ঠিক সেভাবে আছে, নড়াচড়ার কোনো লক্ষণ নেই। কিন্তু আমি নিশ্চিত ছিলাম আমি শব্দ শুনেছি। আমি স্ট্রেচারের নিচে সিটের তলায় আলো ফেলে দেখলাম কেউ নেই, থাকার কথাও নয়। তবে কেন এমন হচ্ছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? দরজাটা আবার বন্ধ করলাম, কিন্তু বন্ধ করার মুহূর্তে মনে হলো লাশের গায়ের চাদরটা যেন একটু নড়ে উঠল। বাতাস, কিন্তু ভেতরে তো বাতাস ঢোকার কথা নয়। আমি দ্রুত ড্রাইভিং সিটে ফিরে এলাম। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পানির বোতলটা খুঁজে পেলাম না। অগত্যা শুকনো গলায় গিলতে হলো। আমার গাড়ি স্টার্ট দিলাম। এখন রাত আরো গভীর হয়েছে। কুয়াশা এতটাই ঘন যে মনে হচ্ছে আমি কোনো সাদা দেয়ালের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার দুপাশে নির্জন মাঠ, মাঝে মাঝে শুকনো ঘাসগুলো বাতাসে দুলে ওঠে, অদ্ভুত শব্দ করছিল। মনে হচ্ছিল কেউ যেন ঘাসের উপর দিয়ে দৌড়াচ্ছে। আমি গাড়ির গতি একটু বাড়ালাম। এই এলাকাটা তাড়াতাড়ি পার হতে হবে। হঠাৎ হেডলাইটের আলোয় দূরের রাস্তায় কিছু একটা চোখে পড়ল। আমি চোখ কুচকে তাকালাম। মনে হলো দুটো খুঁটি পোতা আছে রাস্তার মাঝখানে, কিন্তু গাড়ি যত কাছে এগোতে লাগলো আমার রক্ত হিম হয়ে এলো। ওগুলো খুঁটি নয়, দুটো অবয়ব রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি হর্ন বাজালাম, তারা নড়ল না। গাড়িটা গতি কমিয়ে তাদের কাছাকাছি নিয়ে গেলাম। হেডলাইটের আলো পুরোপুরি তাদের ওপর পড়লো, আর তখনই আমি আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম। অবয়ব দুটোর গায়ের পোশাক ঠিক সেই একই পোশাক যা আমার অ্যাম্বুলেন্সে থাকা লাশ দুটোর গায়ে আছে। ছেলেটার পরনে একটা নীল রঙের চেক শার্ট আর কালো প্যান্ট, মেয়েটার পরনে লাল রঙের সালোয়ার কামিজ। ঠিক হুবহু একই পোশাক। তারা রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে নেই, তারা আমার গাড়ির দিকেও তাকিয়ে নেই। তারা একে অপরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, যেন কিছু একটা সলা পরামর্শ করছে। কিন্তু তাদের শরীর নড়ছে না, শুধু তাদের পোশাকগুলো বাতাসে সামান্য দুলছে। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। গাড়ি ঘুরিয়ে চলে যাব নাকি এদের উপর দিয়ে চালিয়ে দেব? কিন্তু এরা কারা? আমার গাড়িতে তো লাশ আছে, তাহলে এরা কারা? আমি তখনও জানতাম না এটা মাত্র শুরু। এই রাতের ভয়াবহতা যে কোন পর্যায়ে পৌঁছাবে তা আমার কল্পনারও বাইরে ছিল। আমি গাড়ি থামাতে থামাতে বুঝতে পারছিলাম ওই অবয়ব দুটো কোনো সাধারণ মানুষ নয়। কারণ মানুষ হলে হেডলাইটের আলো চোখে পড়লে অন্তত হাত দিয়ে চোখ আড়াল করত, হর্নের শব্দে ফিরে তাকাতো। কিন্তু তারা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল রাস্তার মাঝখানে। ঘন কুয়াশার চাদরে মোড়া সেই রাতে তাদের উপস্থিতি ছিল সম্পূর্ণ অস্বাভাবিক। তারা নড়ছেও না, ফিরে তাকাচ্ছেও না, শুধু দাঁড়িয়ে আছে। আর কুয়াশার ভেতর দাঁড়ানো অবস্থায় তাদের শরীরের চারপাশে এমন এক ধরনের অস্বাভাবিক অন্ধকার জমে উঠেছিল যেন রাস্তাটার বাকি অংশ আলো পাচ্ছে, কিন্তু ওদের গায়ে আলো স্পর্শ করছে না। হেডলাইটের তীব্র আলো যেন তাদের শরীর শুষে নিচ্ছে। আমি স্টিয়ারিং হুইলটা এত শক্ত করে ধরেছিলাম যে আমার আঙুলগুলো ব্যথাতুর হয়ে উঠেছিল। আবার হর্ন বাজালাম, দীর্ঘ একটানা হর্ন। সেই ধ্বনি কুয়াশায় মিশে গেল, প্রতিধ্বনি হয়ে ফিরে এলো না। কিন্তু তারা নড়ল না, এক চুল না। আমার মনে হলো সময় যেন থমকে গেছে। একসময় সাহস জগিয়ে হেডলাইট হাই বিম করে দিলাম। আলোটা একটু উঁচু হয়ে তাদের মুখের ওপর পড়ল। তখন দেখলাম আমি ঠিক যা ভাবছিলাম তাই। ওদের মুখে কোনো ভাব নেই, দুজনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাদের চুলগুলো ভিজে চপচপে, যেন এইমাত্র পানি থেকে উঠে এসেছে। আর যেটা আমাকে সবচেয়ে বেশি কাঁপিয়ে দিয়েছিল সেটা হলো হেডলাইট লাগতেই দুটো অবয়বের ছায়া মাটিতে পড়ল। বিজ্ঞানের নিয়ম অনুযায়ী মানুষের ছায়া আলোর বিপরীতে পড়ে এবং সেটা মানুষের আকৃতির মতোই হয়, কিন্তু এদের ক্ষেত্রে তা হলো না। হেডলাইটের আলো যখন তাদের উপর পড়ল, তাদের ছায়াগুলো পেছনের দিকে লম্বা হয়ে পড়ল ঠিকই, কিন্তু সেই ছায়াগুলো মানুষের মতো নয়। ছায়াগুলো লম্বা, মোচড়ানো, বাঁকা, যেন ছায়াগুলো জীবন্ত। মনে হচ্ছিল সেই কালো ছায়াগুলো মাটিতে গলে থেকে হেঁচড়ে এগোতে চাইছে আমার অ্যাম্বুলেন্সের দিকে।
ছায়াগুলোর হাত পা নেই, আছে শুধু এক অদ্ভুত আঁকাবাঁকা আকৃতি, যা সাপের মতো এঁকে বেঁকে আমার গাড়ির চাকার দিকে অগ্রসর হচ্ছে। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার মনে হলো আমি যদি এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকি তবে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমি জোরে জোরে কালিমা পড়তে শুরু করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ বিড়বিড় করতে করতে গিয়ার বদলালাম। অ্যাম্বুলেন্সটা যত জোরে সম্ভব সামনে এগিয়ে দিলাম। আমার মনে একটা বুনো জেদ চেপে গেল। ওরা যদি সরে না যায় তবে আমি ওদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেব, যা থাকে কপালে। গাড়িটা গঙ্গাতে গঙ্গাতে গতি নিল। আমি চোখ বন্ধ করে ফেললাম ঠিক ওদের ধাক্কা দেওয়ার আগের মুহূর্তে, কিন্তু কোনো ধাক্কা লাগলো না। কোনো মাংস বা হাড়ের সাথে ধাতব বাড়ির সংঘর্ষের শব্দ হলো না। গাড়ি চালিয়ে ঠিক ওই যে জায়গায় দুটো অবয়ব দাঁড়ানো ছিল সেখান দিয়ে যাওয়ার মুহূর্তে হঠাৎ প্রচন্ড ঠান্ডা একটা হাওয়া গাড়ির ভেতর দিয়ে ঢুকে আমার বুকের ভেতর কাঁপুনি ধরিয়ে দিল। জানালা বন্ধ ছিল, দরজা লক করা ছিল, তবু সেই বাতাস ঢুকলো। মনে হলো আমি কোনো বরফের বুকের ভেতর দিয়ে গাড়ি চালালাম। আর ঠিক সেই মুহূর্তে মনে হলো কেউ অদৃশ্যভাবে আমার কানের কাছে ঝুঁকে এসে ঠান্ডা নিঃশ্বাস ফেললো। সেই নিঃশ্বাসের গন্ধ ছিল হাজার বছরের পুরনো কবরের সাথে সাথে গন্ধ। আমি হাঁপাতে হাঁপাতে গাড়ি চালাতে লাগলাম। স্পিডোমিটারের কাঁটা শর্ষ করে কাঁপতে লাগলো। স্টিয়ারিং শক্ত করে ধরলাম যাতে হাত ফসকে না যায়। আমার শরীর ঘামে ভেজে গেছে, অথচ আমি শীতে কাঁপছি। একটু ধাতস্থ হওয়ার পর চোখের কোণ দিয়ে রিয়ার ভিউ মিররে তাকালাম। আমার জানা দরকার ছিল আমি কি পার করে এলাম, কিন্তু পেছনের রাস্তায় কিছু নেই, শুধু অন্ধকার। তবে মিররে চোখ রাখতেই আমার কলিজাটা যেন গলার কাছে উঠে এলো। অ্যাম্বুলেন্সের ভেতরের স্ট্রেচারের পাশ দিয়ে কেউ যেন আস্তে আস্তে হাঁটছে। ভেতরের মৃদু আলোয় আমি স্পষ্ট দেখলাম একটা কালো ছায়া, যার কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু মানুষের উচ্চতার সমান। সেটা লাশ দুটোর পাশ দিয়ে ধীর পায়ে হেঁটে বেড়াচ্ছে। লাশ দুটো যেখানেই আছে তার ঠিক পাশ দিয়ে ওই কালো ছায়াটা ঝুঁকে তাকাচ্ছে ছেলেটার মুখের দিকে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। আমি পাগলের মতো রাস্তা থেকে চোখ সরাতে চাইছিলাম, কিন্তু কৌতূহল আর ভয়ের মিশ্রণে আবার মিররে তাকালাম। কেউ নেই। স্ট্রেচারের পাশটা খালি, কিন্তু লাশের গায়ের চাদরটা এলোমেলো হয়ে আছে। আমি স্পষ্ট মনে করতে পারছি আমি চাদরটা টান টান করে দিয়েছিলাম। হঠাৎ গাড়ি নিজে নিজেই স্লো হয়ে গেল। আমি অ্যাক্সিলারেটরে পা দিয়ে দাবিয়ে রাখলাম, কিন্তু ইঞ্জিনের আরপিএম বাড়ছে না। গাড়িটা যেন কোনো অদৃশ্য শক্তির বাধার মুখে পড়েছে। একেবারে বন্ধ হতে হতে বেঁচে গেল। আমি গিয়ার চেঞ্জ করেও গতি বাড়াতে পারছিলাম না। ইঞ্জিনটা গো গো করছে, যেন খুব ভারী কিছু টানছে। আর তখনই ছাদ থেকে আসার শব্দটা শুনলাম, ধাপ ধাপ ধাপ। কেউ যেন ওপর দিয়ে হাঁটছে অ্যাম্বুলেন্সের ছাদে। একবার নয়, বারবার, ধীরে ধীরে, ভারী পায়ের শব্দ, যেন কেউ খুব ভারী বোট জুতো পরে আমার গাড়ির ছাদের ওপর পায়চারি করছে। প্রতিটি পদক্ষেপে ছাদের টিনটা ডেবে যাওয়ার শব্দ হচ্ছে। আমার হাত পা অসাড় হয়ে আসছিল, ঠোঁট শুকিয়ে কাঠ। মাথার ওপর দিয়ে কেউ হাঁটছে, অথচ আমি গাড়ি চালাচ্ছি 60-70 গতিতে। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, কোনো প্রাণীর পক্ষেও সম্ভব নয়। মনে হচ্ছিল আল্লাহ তাআলার কাছে দোয়া না করলে আমি এই রাস্তা জীবিত পেরোতে পারবো না। আমি চিৎকার করে দোয়া ইউনুস পড়তে লাগলাম, কিন্তু ছাদের উপরে সেই শব্দ থামলো না, বরং মনে হলো হাঁটার গতি বাড়ছে। ধাপ 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 ধাপ। শব্দটা এখন ঠিক আমার মাথার উপরে, ড্রাইভিং সিটের ঠিক উপরে। মনে হচ্ছে এখন ছাদটা ফুটো করে কিছু একটা আমার উপর নেমে আসবে। সেই আওয়াজের সাথে সাথে একটা নখের আঁচড়, কাটার শব্দ যোগ হলো। করর করর করর। কেউ যেন ছাদের টিনটা নখ দিয়ে খুবলে তোলার চেষ্টা করছে। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। গাড়ি থামাবো নাকি চালাবো? থামালে যদি ওই জিনিসটা নেমে আসে, আর যদি চালাই তবে কতক্ষণ এভাবে চলতে পারবো? আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। শুধু জানতাম আমার সাথে খুব খারাপ কিছু একটা ঘটছে, আর এই খারাপ জিনিসটা আমাকে সহজে ছাড়বে না। আমি গাড়িটা থামানোর আপ্রাণ চেষ্টা করছিলাম, কিন্তু আমার ডান পা যেন অবশ হয়ে গেছে। ব্রেক পেডেলে চাপ দিতেই পা কাঁপতে লাগলো থরথর করে। ছাদের উপর পায়ের শব্দগুলো তখন আরো জোরে শোনা যাচ্ছিল। প্রথমে যা ধীর পদচারণে ছিল তা এখন দৌড়াদৌড়িতে পরিণত হয়েছে। মনে হচ্ছিল কেউ নয়, কিছু একটা দৌড়াচ্ছে, তাণ্ডব করছে আমার মাথার ওপর। অ্যাম্বুলেন্সের পাতলা লোহার ছাদের উপর যেভাবে ধাপ ধাপ আওয়াজ পড়ছিল, তাতে মনে হচ্ছিল সে জিনিসটা খুব ভারী, আর তার চলাফেরার মধ্যে মানুষের মতো স্বাভাবিক কিছু নেই, বরং অস্বাভাবিকভাবে দ্রুত থেমে থেমে যেন রাগে ফুঁসে উঠছে। একবার শব্দটার সামনে আসছে, পর মুহূর্তে পেছনের দিকে চলে যাচ্ছে।
যেন ওটা খুঁজছে কোথা দিয়ে ভেতরে ঢোকা যায়। আমি আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠলাম, কে ওখানে? কে আছিস উপরে? আমার নিজের গলার আওয়াজ আমার কাছে অপরিচিত শোনালো। ভয়ে চেরা গলায় সেই চিৎকার কুয়াশায় ঢাকা প্রান্তরে মিলিয়ে গেল। আশ্চর্যজনক ভাবে আমার চিৎকারের সাথে সাথে শব্দটা থেমে গেল, একদম থেমে। কিন্তু সেই থামার অনুভূতিটা আরো ভয়ঙ্কর ছিল, কারণ যখন শব্দ থাকে তখন বোঝা যায় আপদটা কোথায় আছে, কি করছে। কিন্তু শব্দ থেমে গেলে বোঝা যায় না এটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে বা কি ফোন দিয়ে আসছে। সেই নিস্তব্ধতা ছিল ঝড়ের আগের পূর্বাভাস। আমার মনে হলো ছাদের উপর সেই জিনিসটা এখন একদম স্থির হয়ে বসে আছে, কান পেতে আমার শ্বাস প্রশ্বাসের শব্দ শুনছে। আমি শ্বাস নিতে পারছিলাম না। গাড়ির ভেতর ঠান্ডা জমে বরফের মতো হয়ে আসছিল। এসি বন্ধ, তবুও মনে হচ্ছে আমি কোনো ডিপ ফ্রিজের ভেতর বসে আছি। আমি ইঞ্জিন রেস্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, একবার দুবার তিনবার, এবার স্টার্ট নিল না। স্টার্টের শব্দটা কেমন যেন মরা মানুষের গঙ্গানির মতো শোনালো। আমি হতাশ হয়ে স্টিয়ারিং এ মাথা ঠেকালাম। ঠিক তখনই রিয়ার ভিউ মিররের ভেতর ছায়ার মতো কিছু একটা নড়ে উঠতে দেখলাম। আমি তাকাতে চাইছিলাম না, কিন্তু মানুষের কৌতূহল বড় অদ্ভুত জিনিস। নিজের অজান্তে চোখ চলে গেল সেখানে। মিররের ভেতর দেখলাম স্ট্রেচারের পেছনে দাঁড়িয়ে আছে একটি অবয়ব। কোনো মুখ নেই, পুরো শরীরটা কালো ধোয়ার মতো কুণ্ডলি পাকানো, কিন্তু ঠিক মানুষের আকারের মতো। যদিও আমি জানি লাশ দুটো ছাড়া ভেতরে আর কেউ থাকার কথা নয়, আর পেছনের দরজাও খুলিনি, তবু সেই অবয়বের উপস্থিতি এতটাই বাস্তব লাগছিল যে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। অবয়বটা ধীরে ধীরে মাথা কাত করলো, ঠিক যেভাবে জীবিত মানুষ কৌতূহল নিয়ে মাথা কাত করে দেখে কাউকে চিনতে। কিন্তু এখানে চিনবার কিছু নেই, আমি তো ওদের চিনি না। আমার মনে হলো ওই অবয়বটা আমাকেই দেখছে, মিররের ভেতর দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম, বিড়বিড় করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম, কিন্তু ভয়ের চোটে আয়াতের সবগুলো গুলিয়ে যাচ্ছিল। হঠাৎ মনে হলো গাড়ির ভেতরে দম বন্ধ হয়ে আসছে, অক্সিজেনের অভাব বোধ করলাম। আমি দরজা খুলে নেমে গেলাম, ঠান্ডা বাতাসে দম নিয়ে দাঁড়ানোর চেষ্টা করলাম। কুয়াশাচ্ছন্ন রাস্তায় নেমেও শান্তি পেলাম না। বাইরে নেমে মনে হলো পিছন থেকে যেন কেউ চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। ঘাড়ের উপর ঠান্ডা নিঃশ্বাস লাগলো, মনে হলো কুয়াশার আড়াল থেকে হাজারটা চোখ আমাকে দেখছে। আমি বেশিক্ষণ বাইরে থাকার সাহস পেলাম না। মনে হলো বাইরে থাকার চেয়ে গাড়ির ভেতরটা হয়তো একটু বেশি নিরাপদ। আমি দ্রুত দরজা বন্ধ করে আবার ভেতরে ফিরতে গেলাম। সিটে বসার আগেই ছাদ থেকে এমন শব্দ এলো যেন কেউ পুরো শক্তি দিয়ে লাফ দিল। ধাম! পুরো অ্যাম্বুলেন্সটা কেঁপে উঠলো, শক অ্যাবজারভার গুলো ক্যাচ ক্যাচ করে উঠলো। সে ভার সহ্য করতে না পেরে মনে হলো ছাদটা এবার সত্যিই দেবে গেছে। আমি ছিটকে ভেতরে ঢুকে দরজা লক করে দিলাম। ভয় আমার শ্বাস আটকে আসছিল। কোনো মতে সাহস সঞ্চয় করে আবার পেছনের কেবিনে তাকালাম, দেখার জন্য যে ছাদের ওই লাফের প্রভাবে ভেতরের কিছু নড়ছে কিনা। আর ভেতরে তাকাতেই আমার রক্তহীন হয়ে গেল। স্ট্রেচারের ওপর শোয়া ছেলে আর মেয়ের লাশ দুটোই এখন তাদের আগের অবস্থানে নেই। ছেলেটার মাথা একদম অন্যদিকে ঘুরে আছে। আমি যখন তুলেছিলাম তার মুখ ছিল সোজা, এখন তার মুখটা ঘোরানো, ঠিক যেন ড্রাইভিং সিটের দিকে তাকিয়ে আছে। আর মৃত ফ্যাকাশে চোখ দুটো কি একটু ফাঁক হয়ে আছে। আর মেয়েটার অবস্থা আরো ভয়াবহ। তার একটা পা স্ট্রেচার থেকে ঝুলে আছে, যেন সে নেমে পড়ছিল বা নামার চেষ্টা করছিল। স্ট্রেচারের বেল্টগুলো আলগা হয়ে পড়ে আছে মেঝেতে। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি নিশ্চিত আমি ওদের বেল্ট দিয়ে বেঁধেছিলাম। লাশ একা বেল্ট খুলতে পারে না, লাশ নড়তে পারে না। বুঝে গেলাম এটা কোনো দুর্ঘটনা নয়, এই রাত আমাকে ছাড়বে না। আমি কোনো এক নিষিদ্ধ সীমানায় পা দিয়ে ফেলেছি, অথবা এই লাশ দুটোর সাথে এমন কোনো খারাপ জিনিস জড়ে আছে যা আমাকেও তাদের সঙ্গে করতে চাইছে। আমার মনে হলো আমি আর একা নই। এই গাড়িতে আমি, দুটো লাশ আর এক অদৃশ্য অশুভ শক্তি, আমরা সবাই একসাথে যাত্রা করছি এক অজানা গন্তব্যের দিকে। গাড়ি আবার স্টার্ট নেওয়ার আগেই রাস্তার দুই পাশের কুয়াশা ঘন হয়ে একদম দেয়ালের মতো হয়ে দাঁড়িয়ে গেল। হেডলাইট যত শক্তিশালী হোক, আলো যেন কুয়াশার ভেতর ঢুকে অদৃশ্য হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল কুয়াশাগুলো জীবন্ত, তারা আলোকে গিলে খাচ্ছে। সামনে তাকালে মনে হয় রাস্তা যেন নেই, আর গাড়ি শুধু অন্তহীন অন্ধকারের ওপর দাঁড়িয়ে আছে। পৃথিবীর বাকি অংশের সাথে আমার যেন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি নিজেকে জোর করে স্থির রাখলাম, এভাবে ভেঙে পড়লে চলবে না, আমাকে এখান থেকে বের হতেই হবে। আল্লাহ তাআলার নাম নিয়ে আবার ইগনিশন চাবি ঘোরালাম। স্ট্যান্ডার্ড গঙ্গাতে গঙ্গাতে শেষমেশ ইঞ্জিনটা চালু হলো। ইঞ্জিনের শব্দটা আজ অন্যরকম,
কেমন একটা খসখসে আওয়াজ। আমি গিয়ার ফেলে ক্লাস ছাড়লাম। গাড়িটা নড়লো, কিন্তু গাড়ি এগোতে দেখলাম হঠাৎ রাস্তা বদলে গেছে। এখানে আমি সবচেয়ে বেশি ভয় পেলাম, কারণ এই রাস্তার সাথে আমার কোনো পরিচয় নেই। আমি এলাকায় বহুবার লাশ বহন করেছি, প্রতিটি মোড়, প্রতিটি গর্ত আমার চেনা, কিন্তু এমন রাস্তা আমি কখনো দেখিনি। পিচ ঢালা রাস্তা উধাও হয়ে গেছে। এখন আমি চলছি এক লালচে মাটির রাস্তার উপর দিয়ে। রাস্তার দুপাশে বিশাল কালো গাছ দাঁড়িয়ে আছে, যা আমি আগে কখনো দেখিনি। গাছগুলোর কাণ্ড এত মোটা আর কালো যে মনে হয় ওগুলো কয়লা দিয়ে তৈরি, কিন্তু সেগুলোর ডালপালা অস্বাভাবিকভাবে নিচু হয়ে রাস্তার উপর ঝুলছে। গাছের ছায়া দেখে মনে হচ্ছিল যেন হাত বাড়িয়ে আমাকে ধরার চেষ্টা করছে। ডালগুলো কঙ্কালের আঙ্গুলের মতো বাঁকানো। বাতাস নেই, একদম স্তব্ধ প্রকৃতি, তবু ডালগুলো দুলছে, এমন ভাবে দুলছে যেন কেউ ওগুলোর উপর বসে আছে এবং ইচ্ছাকৃতভাবে ওগুলো ধাক্কা দিচ্ছে বা নড়াচ্ছে। হঠাৎ আবার সেই পায়ের শব্দ। এবার ছাদের উপর নয়, বরং অ্যাম্বুলেন্সের পেছন থেকে ধূপ ধূপ। মনে হলো কেউ শক্ত কিছু দিয়ে পেছনের দরজার উপর আঘাত করছে। কোনো মানুষ যেভাবে দরজায় কড়া নাড়ে, এটা তেমন নয়। এটা অনেক বেশি ভারী, যেন কোনো বড় পাথর দিয়ে দরজায় আঘাত করা হচ্ছে। আমি মিররে তাকালাম। লাশ দুটো যেখানে আছে সেখানে পেছনের দরজাটা একটু একটু করে কাঁপছে। ওই কাঁপুনি দেখে আমার আত্মা শুকিয়ে গেল, কারণ দরজাটা কাঁপছিল ভেতরের দিক থেকে নয়। মনে হচ্ছিল বাইরের দিক থেকে কেউ ধাক্কা দিচ্ছে না, বরং ভেতরের দিক থেকে কেউ খোলার চেষ্টা করছে। না, ভুল বললাম। মনে হচ্ছিল বাইরের ওই খারাপ জিনিসটা দরজার সাথে লেপ্টে আছে। আবার শব্দ হলো, এবার দরজার হাতল মোচড়ানোর শব্দ। কচকচ। লক করা দরজা খোলার আপ্রাণ চেষ্টা। আমি জানি দরজা লক করা, কিন্তু ওই শক্তির কাছে কি লক কোনো বাধা? আমি ভাবলাম দরজা খুলতে নামবো কিনা, কিন্তু পরক্ষণেই মনে হলো বন্ধ করলে যা হচ্ছে, খুললে কি হবে তা আমি কল্পনা করতে পারছিলাম না। তখন সামনের রাস্তায় আবার দুইটা অবয়ব দেখা গেল, একেবারে আগের মতো। সে একই ছেলে আর মেয়ে, কিন্তু এবার কিছু আলাদা ছিল। তারা এবার সামনে হাঁটছিল না বা মুখোমুখি দাঁড়িয়েছিল না, বরং তারা এবার আমার অ্যাম্বুলেন্সের দিকে পেছন ফিরে দাঁড়িয়েছিল। তাদের ভঙ্গি ছিল অত্যন্ত হতাশাজনক এবং ভীতিকর। মাথা নিচু, হাত দুটো শরীরের দুই পাশে ঝুলে আছে, কিন্তু শরীর কাঁপছে হালকা করে, যেন ঠান্ডায় নয়, রাগে বা যন্ত্রণায়। তাদের শরীর থেকে এক ধরনের কালো ধোঁয়া বের হচ্ছিল, যা কুয়াশার সাথে মিশে যাচ্ছিল। আমি গতি বাড়াতে চাইলাম, ওদের পাশ কাটিয়ে চলে যেতে চাইলাম, কিন্তু গাড়িটা কিছুতেই স্পিড তুলছিল না। মনে হচ্ছিল চাকাগুলো মাটিতে দেবে যাচ্ছে। আমি যত কাছে যাচ্ছিলাম, অবয়ব দুটোর কাঁপুনি তত বাড়ছিল। হঠাৎ আমার অ্যাম্বুলেন্সের ড্রাইভিং সিটের জানালার কাছের ওপর এক লম্বা ফ্যাকাশে আঙুল টোকা দিল। টক টক টক। শব্দটা একদম আমার কানের কাছে। আমি চমকে ডান দিকে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই, শুধু কুয়াশা আর অন্ধকার। কিন্তু আমি নিশ্চিত আমি কাছের উপর আঙুলের টোকা দেখেছি এবং শুনেছি। কাছের উপর একটা ঝাপসা ছাপ পড়ে আছে, ঠিক যেখানে আঙুলটা ঠেকেছিল। আমি চিৎকার করে উঠলাম, ইয়া আল্লাহ, আমাকে রক্ষা করো। সামনে রাস্তা নেই, শুধু গভীর অন্ধকার। মনে হচ্ছে পৃথিবীটা এখানেই শেষ। একটা বিশাল কালো গহ্বর হা করে আছে আমাকে গিলে ফেলার জন্য। গাছগুলো যেন আরো কাছে সরে আসছে। ডালপালাগুলো আমার গাড়ির ছাদে ঘষা খেতে শুরু করলো। খসখস, যেন হাজারটা নখ দিয়ে গাড়িটাকে আঁচড়াচ্ছে। আমি তখনও জানতাম না আমার সবচেয়ে খারাপ অভিজ্ঞতার সামনে অপেক্ষা করছে। আমার মনে হচ্ছিল আমি কোনো এক অভিশপ্ত চক্রে আটকে পড়েছি, যেখানে সময় এবং স্থান কোনো নিয়ম মানে না, শুধু ভয় আর মৃত্যু এখানে সত্য। অ্যাম্বুলেন্সের ভেতর তখন বরফের মতো ঠান্ডা। হিটারটা পুরোপুরি অকেজো হয়ে গেছে। উল্টো মনে হচ্ছে এসি বেল্ট দিয়ে হিমশীতল বাতাস ঢুকছে। এমন ঠান্ডা যেন কেউ শীতল হাত দিয়ে পুরো গাড়িটার ভেতর ধুয়ে রেখেছে। আমার নিঃশ্বাস ধোয়া হয়ে বেরোচ্ছে। আমি দেখলাম সামনের উইন্ডশিল্ডে ধোয়ার মতো কুয়াশা জমে আছে, কিন্তু গাড়ির বাইরের কুয়াশা নয়, এটা ভেতর থেকে জমছে। উইন্ডশিল্ড তো ভেতর থেকে ঠান্ডা হওয়ার কথা নয়। এর মানে ভেতরেই কিছু আছে যা বাইরের তাপমাত্রার চেয়েও শীতল। আমি যখন গাড়ির গতি কমালাম রাস্তাটা বোঝার জন্য, তখন কাজটা স্পষ্টভাবে কাঁপতে লাগলো। আর সেই কাঁপা কাছের ওপর ধীরে ধীরে আঙুলের দাগ ফুটে উঠল। বাইরে থেকে নয়, ভেতর থেকে। আমার চোখের সামনে কাছের ওপর কুয়াশার আস্তরণ সরিয়ে কেউ লিখছে। প্রথমে একটি আঙুলের ছাপ, তারপর দুইটি আঙ্গুল, তারপর পুরো হাতের তালুটা কাছে চেপে বসলো, কিন্তু কোনো হাত নেই, শুধু ছাপটা পড়ছে। কেউ কাছের ভেতর থেকে অদৃশ্য হাত বুলিয়ে লিখলো, থামিও না। লেখাটা অগোছালো, যেন কোনো শিশু বা খুব দুর্বল কেউ লিখছে।
জায়গাটা দেখে আমার হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যে মনে হচ্ছিল বুকে হাত দিলে কলিজাটা বেরিয়ে আসবে। আমি ঢোক গেলাম। থামিও না মানে কি? থামলে কি হবে? নাকি ওরা আমাকে সতর্ক করছে, নাকি ভয় দেখাচ্ছে? গাড়ির ভেতর হঠাৎ পিনপতন নীরবতা। বাইরের গাছের ঘষাঘষি থামলো, ছাদের শব্দ থামলো। আমি শুধু ইঞ্জিনের একটানা গঙ্গানি শুনতে পাচ্ছিলাম। বাইরে কুয়াশা দুলছে, রাস্তা অচেনা, আর ভেতরে কোনো অদৃশ্য যাত্রী বসে আছে আমার ঠিক পাশেই। আমি অনুভব করতে পারছিলাম প্যাসেঞ্জার সিটে কেউ বসে আছে। সিটটা একটু দেবে গেছে ভারে, কিন্তু তাকানোর সাহস আমার ছিল না। ঠিক তখন স্ট্রেচারের দিক থেকে আওয়াজ এলো, ক্যাচ ক্যাচ, ধীরে, খুব ধীরে, যেন কেউ বসছে। স্ট্রেচারের স্প্রিং গুলো পুরনো, তাই নড়লে শব্দ হয়, কিন্তু এখন তো গাড়ি ঝাঁকি খাচ্ছে না, তাহলে শব্দ হচ্ছে কেন? আমি রিয়ার ভিউ মিররে তাকানোর সাহস জোগাড় করলাম। যা দেখলাম তা আমার রক্ত হিম করে দিল। স্ট্রেচারে থাকা ছেলেটার শরীর একটু একটু করে উঠে বসার চেষ্টা করছে। তার চোখ দুটো যদিও বুঝে, মুখটা ফ্যাকাশে নীল, কিন্তু গায়ের অবয়ব পুরোটা নড়ছে। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে তোলার চেষ্টা করছে। তার মাথাটা সামনের দিকে ঝুঁকছে, আবার ধপ করে বালিশে পড়ে যাচ্ছে, যেন তার শরীরে প্রাণ নেই, কিন্তু অন্য কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। আর মেয়েটার হাত যেটা ঝুলেছিল সেটা এখন দুলছে, মাটিতে ঠেকে আবার উঠে আসছে। তার নখগুলো মেঝের মেটালের উপর ঘষা লেগে একটা বিরক্তিকর শব্দ তৈরি করছে। আমি চোখ বন্ধ করে জোরে জোরে কালেমা ধরলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার গলার স্বর কাঁপছিল। চোখ খুলতেই দেখি অ্যাম্বুলেন্সের মাঝের সিটে ড্রাইভার, আর পেছনের কেবিনের মাঝখানে যে ছোট্ট জায়গাটা থাকে সেখানে সাদা ধোয়ার মতো একটা আকৃতি বসে আছে। পুরো অবয়ব পরিষ্কার নয়, অনেকটা কুয়াশার দলার মতো, কিন্তু বোঝা যাচ্ছে এটা গাড়িতে উঠে বসে আছে। তার কোনো চোখ নেই, মুখ নেই, শুধু একটা আবছা শরীর। আমি একটু নড়তে পারছিলাম না। মনে হচ্ছিল যদি নড়ি তাহলে ধোয়ার অবয়বটা আমার দিকে ঘুরে তাকাবে, আর যদি সে তাকায় তবে আমি হয়তো আর বাঁচবো না। বাতাসে তখন একটা গন্ধ ছড়িয়ে পড়ল, পানি আর কাদার গন্ধ, পচা শ্যাওলার গন্ধ, ঠিক সেই গন্ধ যা নদীর ধারে থাকে, যেখানে তারা দুজনে পানিতে ঝাঁপ দিয়েছিল। মনে হলো অ্যাম্বুলেন্সের ভেতরটা এখন নদীর তলদেশ হয়ে গেছে। আমার দম বন্ধ হয়ে আসছিল সেই গন্ধে। ঠিক তখনই গাড়ির উপর থেকে আবার লাফের শব্দ, ধাম। এবার শব্দটা আগের চেয়ে অনেক বেশি জোরে হলো। মনে হলো ছাদটা এবার আমার মাথার উপর ভেঙে পড়বে। তারপর আমার কানের একদম কাছে খুব স্পষ্ট ফিসফিস শব্দ, ফিরে যাও, ফিরে যাও। কণ্ঠটা ছেলে না মেয়ে বোঝা গেল না, কিন্তু তাতে এত বেদনার আর্তি ছিল যে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সাথে সাথে মনে হলো কেউ একজন আমার ঘাড়ে হাত রাখলো, বরফের মতো ঠান্ডা একটা হাত। আমি আর চিন্তা করলাম না, চিৎকার করে অ্যাম্বুলেন্স চালিয়ে দেই। রাস্তা থাকুক বা না থাকুক, গর্ত থাকুক বা খাদ, আমি শুধু অ্যাক্সিলারেটরে চেপে ধরলাম। সামনে এগোতেই লাগলাম, কারণ দাঁড়ালে আর বাঁচবো না, এটা নিশ্চিত ছিল। আমার মনে হলো পেছনের ওই ধোয়া, ওই লাশ, ওই অদৃশ্য হাত, সবাই আমাকে টেনে ধরতে চাইছে। আমি শুধু পালাতে চাইছিলাম। রাত তখন পাতলা হয়ে আসছে। ঘড়িতে কটা বাজে দেখার সাহস বা সময় আমার ছিল না। পূর্ব দিগন্তে হালকা নীল আলো ফুটছিল, কুয়াশার ঘনত্ব কিছুটা কমে আসছিল। মনে হচ্ছিল আল্লাহ তাআলা আমাকে এই দুঃস্বপ্ন থেকে টেনে বের করে আনছেন। ভোরের আলো দেখে আমার মনে কিছুটা সাহস ফিরে এলো, কিন্তু আমি জানতাম না ভোরের ঠিক আগে অন্ধকার সবচেয়ে ঘন হয়, আর বিপদ তখনই শেষ কামড়টা দেয়। আমার গন্তব্যের আর মাত্র 1 কিলোমিটার বাকি। গ্রামের রাস্তাটা শেষ হয়ে মূল সড়কে ওঠার কথা, কিন্তু ঠিক শেষ 1 কিলোমিটার বাকি থাকতে আমার অ্যাম্বুলেন্স আবার বন্ধ হয়ে গেল। এবার কোনো গঙ্গানি বা শব্দ ছাড়াই ইঞ্জিনটা হুট করে মরে গেল। হেডলাইট দপ করে নিভে গেল। চারদিক আবার অন্ধকার, শুধু ভোরের আবছা আলোয় গাছপালার অবয়ব দেখা যাচ্ছে। ইঞ্জিন একবার আওয়াজ করলো না, স্টার্ট দেওয়ার চেষ্টা বৃথা। পুরো নীরবতা, এমনকি ঝিঝি পোকার ডাকও নেই। এই নীরবতা ভাঙলো অ্যাম্বুলেন্সের ভেতরের দরজার আওয়াজে। দরজা নিজে নিজেই খুলে গেল, পেছনের মেইন ডোরটা, অথচ ওটা আমি ভেতর থেকে লক করে রেখেছিলাম এবং বাইরে থেকেও আটকানো ছিল। আমি ড্রাইভিং সিটে বসে রিয়ার ভিউ মিররে তাকালাম। ভোরের আলোয় ভেতরটা কিছুটা দেখা যাচ্ছে। আমি ফিরে তাকাতে দেখলাম লাশ দুটো স্ট্রেচারে নেই, পুরো স্ট্রেচার খালি। সাদা চাদর দুটো মেঝেতে পড়ে আছে, যেন কেউ ওগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার শরীর অবশ হয়ে গেল। লাশ কোথায় গেল? গাড়ি তো চলন্ত অবস্থায় ছিল না যে পড়ে যাবে। আর দরজা তো এইমাত্র খুললো। আমি বাইরে নামতে পারছিলাম না, হাত পা জমেছিল।
কিন্তু এক অদৃশ্য শক্তি যেন আমাকে ঠেলে নামালো। সাহস করে দরজা খুলে রাস্তায় নামলাম। গাড়ির পেছনে গিয়ে দাঁড়ালাম। ভেতরটা ফাঁকা, কেউ নেই। তখনই আমার চোখ গেল রাস্তার সামনের দিকে। রাস্তার দুই পাশে দুজন দাঁড়িয়ে আছে, সেই ছেলেটা আর মেয়েটা। তবে এবার আর তারা সেই বিভৎস বা রাগান্বিত ভঙ্গিতে নেই। আগের মতো ভয়ঙ্কর নয়, বরং স্থির শীতল। তাদের শরীর থেকে আর কালো ধোঁয়া বের হচ্ছে না। ভোরের আলো তাদের শরীরের উপর পড়ছে, কিন্তু তাদের চোখ দুটো স্বাভাবিক মানুষের মতো নয়। চোখের মনি নেই, পুরো কুটুরটা গভীর পানি ভেজা, অন্ধকারের মতো কালো, যেন অনন্ত গভীর কোনো কুয়া বা নদীর তলদেশ। তারা কিছু বলল না, আমার দিকে তাকিয়েও থাকলো না, শুধু রাস্তার শেষ মাথার দিকে ইঙ্গিত করলো। তাদের হাতগুলো ধীরে ধীরে উপরে উঠলো, আঙুল দিয়ে ইশারা করলো গ্রামের দিকে। আমি তাকালাম। গ্রামের বাড়িগুলো দেখা যাচ্ছে, টিনের চালের ওপর ভোরের আলো চিকচিক করছে। সকাল ফুটে আসছে, মসজিদে ফজরের আজান ভেসে আসছে দূর থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের সেই পবিত্র ধ্বনি কানে আসতেই এক অদ্ভুত দৃশ্য দেখলাম। ছেলেটার মেয়েটার অবয়ব কাঁপতে শুরু করলো, ঠিক যেমন পানির ওপর প্রতিবিম্ব কাঁপে। ধীরে ধীরে তারা কুয়াশার ভেতর মিশে গেল, পুরোপুরি যেন তারা ধোঁয়া দিয়ে তৈরি ছিল। কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে আর কেউ রইল না, শুধু আমি, আমার অ্যাম্বুলেন্স আর ভোরের বাতাস। আর সেই সাথে অ্যাম্বুলেন্সের ইঞ্জিন নিজে নিজে স্টার্ট নিল, কোনো চাবি ঘোরানো ছাড়াই। হেডলাইট জ্বলে উঠল। আমি বুঝলাম আমার যাওয়ার সময় হয়েছে, ওরা আমাকে মুক্তি দিয়েছে। আমি কাঁপতে কাঁপতে গাড়িতে উঠলাম। গাড়ি চালিয়ে ঠিকানায় পৌঁছে লাশ দুটো নামিয়ে দিলাম। কিন্তু আশ্চর্য, যখন গাড়ির পেছনের দরজা খুললাম, দেখি লাশ দুটো স্ট্রেচারে আছে, ঠিক যেভাবে আমি তুলেছিলাম। ভেজা শরীর, নীলছে চামড়া, শান্ত। আমার মাথা ঘুরে গেল। আমি তো খালি দেখেছিলাম, তাহলে কি এতক্ষণ যা দেখলাম সব মনের ভুল? কিন্তু বিস্ময়ের তখনও বাকি ছিল। পরিবারের লোকজন লাশ দেখে কান্নাকাটি শুরু করলো। তাদের মধ্যে একজন বয়স্ক লোক আমার কাছে এসে বলল, বাবা তুমি এসেছো? আমরা তো সেই ভোর থেকে তোমার অপেক্ষায় বসে আছি। ও লাশ দেখিয়ে তো স্বপ্নে জানিয়ে দিয়েছিল যে ও রওনা হয়েছে, তুমি ওকে নিয়ে আসছো। কিন্তু বাবা তোমার সাথে তো কেউ ছিল না, তুমি একাই লাশ আনলে কি করে? আমি তার কথার উত্তর দিতে পারলাম না। আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। লাশ হস্তান্তর করার সময় আমার হাত কাঁপছিল, মন যেন অন্য কোথাও। আমি বুঝলাম সেই রাত আমার মনে চিরদিনের জন্য দাগ কেটে গেল। ওই লাশগুলো সত্যি আমার গাড়িতে ছিল নাকি অন্য কিছু ছিল, তা আমি আজও জানি না। বাসায় ফিরে আমি 2 মাস অসুস্থ থাকলাম, প্রচন্ড জ্বর আর প্রলাপ বকা। ডাক্তাররা বলল শক বা ট্রমা, কিন্তু আমি জানি এটা সাধারণ কোনো অসুখ ছিল না। তবুও জীবন চলে, সুস্থ হয়ে আবার কাজে ফিরলাম। এই স্টোরিটির সময়কাল 1980 সাল থেকে 90 সালের মাঝামাঝি কোনো একটা সময়ে শুরু হয়। এই ঘটনাটি যেখানে ঘটে এটি একটা বিস্তীর্ণ জায়গা নিয়ে ঘটেছিল। প্রথমত এটি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়ন থেকে ঘটনাটির সূত্রপাত হয় এবং ঘটনাটির যেই এরিয়াটা, যেই মানে যতদূর বিস্তৃত হয়েছিল সেটি আলফাডাঙ্গার পানাইল গ্রাম পর্যন্ত। তো আমাদের আজকের ঘটনা এই 2 এলাকার মধ্যবর্তী জায়গা এবং 2 এলাকা নিয়েই মানে কেন্দ্রীভূত থাকে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে আলা আমিন। উনি পেশায় একজন গ্রাম্য ডাক্তার ছিলেন। ওনার বাবা ছিলেন লোকমান ডাক্তার, মানে তিনিও একজন গ্রাম্য ডাক্তার ছিলেন। আলামিন ডাক্তারের বয়স ছিল 27 থেকে 28 বছরের মতো। শালনগর ইউনিয়নেই আলামিন ডাক্তারের দোকান ছিল। মানুষ যখন তাদের বাড়িতে ডাকতো রোগী দেখার জন্য সেখানেও যেত, এবং বাজারে যে দোকান থাকতো, যে চেম্বার ছিল সেখানেও রোগী আসতো। এইভাবেই আলামিন ডাক্তারের সময় কেটে যাচ্ছিল। কোনো এক বিকেলে আলামিন ডাক্তার অলসভাবে বসেছিল, কোনো রোগী ছিল না। তখন হঠাৎ একটি সুন্দরী মেয়ে আসে, যে কিছু সমস্যার কথা বলে। আলামিন ডাক্তার সমস্যাগুলি শুনে ওষুধ দিয়ে দেয় এবং 7 দিন পরে আবার আসতে বলে। মেয়েটি 7 দিন পরে আবার আসে এবং সে জানায় এই ওষুধগুলি খেয়ে সে সুস্থ হয়ে গেছে। সে আলামিন ডাক্তারকে ধন্যবাদ।
এরপরেও ওই মেয়েটি মাঝে মাঝে আলামিন ডাক্তারের কাছে আসত। মেয়েটি যখন আসতো সেই সময়টি ছিল পড়ন্ত বিকেল। সে কখনো সকালে বা দুপুরে আসতো, আর পড়ন্ত বিকেলে ঠিক তখনই আসতো যখন আলামিন ডাক্তারের চেম্বারে কোন রুগী থাকতো বা তার আশেপাশে কেউ থাকতো না। আলামিন ডাক্তারের সাথে সে গল্প করত, কিন্তু তার বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছে এই বিষয়ে সে কিছুই বলত। তবে তার নাম বলে তার নাম হচ্ছে সাবিনা। এর বাইরে আর কোনো তথ্য আলামিন ডাক্তারকে মেয়েটি দেয়। মেয়েটি মাঝে মাঝে আসতো, কথা বলতো। তার মার্জিত আচরণ, সুন্দর চেহারা, তার হাঁটা চলা সবকিছু দেখে আলামিন ডাক্তারের মনে ভালোবাসার জন্ম নেয়। মেয়েটিকে সে ভালোবাসত, কিন্তু সহজে সে বলতে পারে। কিন্তু ইশারা ইঙ্গিতে মেয়েটিকে সে বোঝানোর চেষ্টা করে। আলামিন ডাক্তার মেয়েটিকে বিয়ের কথা বলে, কিন্তু মেয়েটি এড়িয়ে যায়। মেয়েটি কথাগুলোর তেমন কোনো পাত্তা দেয়। মেয়েটি যখন কথাগুলো এড়িয়ে যেত তখন আলামিন ডাক্তার মনে কষ্ট পেত যে মেয়েটি কেন বিয়ের কথা বললে বারবার এড়িয়ে যায়, অন্য প্রসঙ্গে চলে যায়, বিয়ের বিষয়ে আর কোনো কথা বলে। একদিন আলামিন ডাক্তার মেয়েটিকে বলে যে আমি তোমাদের বাড়িতে যাচ্ছি। মেয়েটি প্রথমে বলে যে না, আমাদের বাড়িতে যাওয়া যাবে না, আপনি যাবেন না, যাওয়ার দরকার নাই, এই ধরনের কথা বলে। কিন্তু আলামিন ডাক্তারও নাছোড় বান্দা, সে যেতে চায়। মেয়েটি বলে ঠিক আছে, আমি সময় সুযোগ করে একদিন নিয়ে যাব। ঠিক একই রকম ভাবে কোনো এক বিকেলে মেয়েটি আসে। এবার সে সুন্দর একটি শাড়ি পরে এসেছে। শাড়িতে মেয়েটিকে আরো সুন্দর লাগছিল। সাধারণত মেয়েটি যখন আসতো তখন 3 পিস বা সালোয়ার কামিজ এই ধরনের ড্রেস পরে আসতো। ওই দিন আসে এবং আলাপচারিতায় মেয়েটি আলামিন ডাক্তারকে বলে, আপনি আমাদের বাড়িতে যেতে চেয়েছিলেন, যাবেন আজকে? আলামিন ডাক্তার সাথে সাথে রাজি হয়ে যায়, বলে হ্যাঁ অবশ্যই যাব, কিন্তু এখন তো পড়ন্ত বিকেল, এখন গিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে না তো? মেয়েটি বলে না, কোনো সমস্যা নেই, আপনি ফিরতে পারবেন, আমি ব্যবস্থা করে দেব। মেয়েটি আলামিন ডাক্তারকে সাথে নিয়ে বের হয়ে যায়। শালনগর ইউনিয়ন থেকে বেশ দূরে একটি ঘাট রয়েছে, তার নাম হচ্ছে বানাঘাট। এই বানাঘাট পার হয়ে আলফাডাঙ্গার পানাইল গ্রামে তারা যায়। কিন্তু আলফাডাঙ্গার পানাইল গ্রামে যে যাচ্ছে, এই পানাইল গ্রামের নাম আলামিন ডাক্তার জানত এবং অ্যাকচুয়ালি যে সে আসলে কোথায় যাচ্ছে এটাও ওই মেয়েটি বলে। মেয়েটি যখন তাকে নিয়ে বের হওয়ার পর প্রথমে একটি গ্রাম পায়, সেই গ্রামের নাম হচ্ছে ভেন্নাতলা বাজার। এই ভেন্নাতলা বাজারের থেকে একটি ভ্যান নিয়ে আগাতে থাকে। আসলে ওই ভেন্নাতলা বাজারটা কিন্তু ওই নদী পার হয়ে, সেখান থেকে ভ্যানে করে যেতে থাকে। যেতে 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 একটি বাগানের কাছে এসে ফেলে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ভেন্নাতলা বাজারে যখন আলামিন ডাক্তার ও সাবিনা নামের ওই মেয়েটি আসার পরে দেখে যে একটি ভ্যান দাঁড়িয়ে আছে। ভ্যানকে ওই সাবিনা নামের ওই মেয়েটি বলে, এই ভ্যান যাবেন? ভ্যানে থাকা যে চালকটি ছিল বলে হ্যাঁ যাব, আর কোনো কথা বলেন। দুজন উঠে বসে ভ্যান চলতে থাকে এবং ভ্যানের গতি স্বাভাবিক ভ্যানের যে গতি থাকে, পা চালিত ভ্যান, তার থেকে অনেক অনেক বেশি গতি ছিল। এবং ভ্যানওয়ালাও কিছু বলে না, সাবিনা নামের ওই মেয়েটিও কিছু। দুজনই চুপ, কিন্তু ভ্যানওয়ালা কিন্তু তার মতো করে ভ্যান চালিয়ে যাচ্ছে। চালাতে চালাতে একটি বাগানের পাশে এসে ভ্যান থামে। আলামিন কিন্তু জানছিল না
যে এটি আসলে কোন গ্রাম। কিন্তু এই গ্রামটি ছিল আলফাডাঙ্গার পানাইল। যাই হোক, বাগানের কাছে এসে ভ্যানটি থামে। ওই বাগান থেকে বেশ কিছুটা দূরে আরেকটি ছোট্ট বাজার রয়েছে, 3-4টা দোকান রয়েছে। ওই বাজারটা পার হয়েই তারা সেখানে। তো ভ্যান থেকে নেমে আলামিন ডাক্তার এবং সাবিনা নামের মেয়েটি হাঁটতে থাকে বাগানের। অন্ধকার বাগান, কোনো আলো তেমন নেই, চাঁদের আলোতে যতটুকু দেখা যায়। তখন আলামিন ডাক্তার ওই সাবিনা নামের ওই মেয়েটিকে বলে, তুমি প্রতিদিন এই বাগান পার হয়ে আসো, আবার যাও। তোমার তো যেতে যেতে বিকালে যখন আমার কাছে আসো, আবার যখন যাও তখন থেকে সন্ধ্যা হয়ে যায়। এরকম তোমার একা একা এই বাগান পার হয়ে যেতে ভয় লাগে না? তখন মেয়েটি বলে, না, আমার ভয় লাগে। আমি সবসময় আসা যাওয়া করি, তো এই জন্য রাস্তাঘাট আমার চেনা, এই জন্য আমার ভয় লাগে। আলামিন ডাক্তার বলে, তবুও রাতের বেলা একা একটা মেয়ের চলাফেরা হয়তো লাগার কথা। তখন মেয়েটি বলে, আমি এই এলাকারই মেয়ে, আমাকে সবাই চেনে, আমি কাউকে ভয় করি, আর কেউ আমাকে কিছু বলবেও। যাই হোক, আলামিন ডাক্তার এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বাড়ায়। হাঁটতে হাঁটতে বাগানে ঠিক ওই পাশে তারা চলে যায়, মানে উল্টো পাশে চলে যায়। উল্টো পাশে গিয়ে আলামিন ডাক্তার দুটি ঘর, একটি টিনের ঘর আর একটি শনের ঘর। আমরা গ্রামে কিন্তু শনের ঘরগুলো আমরা দেখেছি। তো টিনের ঘরে 3 জন মানুষ আছে, 2 জন বয়স্ক মানুষ আর একটি ছোট ছেলে। তখন ওই মেয়েটি পরিচয় করিয়ে দেয়, এটি আমার মা, এটি আমার বাবা, আর এটি আমার ছোট। আলামিন ডাক্তার অদ্ভুত হয়ে দেখে এই 3 জনের চেহারাই অনেক সুন্দর। তাদের 2 জনের, বিশেষ করে মেয়েটির মা বাবা বয়স হয়ে গেল, তাদের চেহারা অনেক সুন্দর লাগছিল আলামিন ডাক্তার বেশ অবাক। তবে এটি সে একদম স্বাভাবিকভাবেই নিয়েছিল। যেহেতু বাড়িতে গেস্ট এসেছে, গেস্টকে আপ্যায়ন করে তার সাধ্য। আলামিন ডাক্তার খাওয়া দাওয়া করে, ওই মেয়েটির মা বাবার সাথে কথা বলে, তার ভাইয়ের সাথেও কথা বলে। তার ভাইটি তখন লেখাপড়া করছিল। একদম স্বাভাবিকভাবে সবকিছু চলছিল। খাওয়া দাওয়া শেষে মেয়েটি বলে, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। আলামিন ডাক্তার বলে, না না, আমি একাই যেতে পারবো, তোমাকে আর কষ্ট করে এই বাগানের মধ্যে দিয়ে আসতে হবে। মেয়েটি বলল, না, কোনো সমস্যা নেই, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। মেয়েটি বাগান পার করে দিয়ে আলামিন ডাক্তারকে এগিয়ে দেয়। আলামিন ডাক্তার খেয়াল করে দূরে যেই ছোট্ট কয়েকটি দোকান দেখা যাচ্ছে, সেখানে সেই ভ্যান চালকটি, যেই ভ্যান চালকটা তাদেরকে এখানে নিয়ে এসেছিল, সে সেখানে বসে আছে। এবং সেই ভ্যান চালকের সাথে আরো কয়েকটি ভ্যানও রয়েছে, সেখানে সেই ভ্যানগুলো তো চালক রয়েছে। সে কাছে যাচ্ছিল, অদ্ভুত ব্যাপার খেয়াল করছিল, যে ভ্যানটিতে আলামিন ডাক্তার এবং ওই মেয়েটি এসেছিল, ওই ভ্যানের চালক অন্য কোনো ভ্যান চালকের সাথে কোনো কথা বলছে। মেয়েটি কিছুটা পথ পাড়ি দিয়ে আলামিন ডাক্তারকে বিদায় দিয়ে চলে যায়। আলামিন ডাক্তার সেই ভ্যানের কাছে গিয়ে বলে, আপনি যাবেন? ভ্যানওয়ালা বলে, হ্যাঁ যাব, ওঠেন। আলামিন ডাক্তার ভ্যানে উঠে বসে। ভ্যান চলতে ঠিক একই রকম ভাবে পা চালিত স্বাভাবিক ভ্যানের যে গতি থাকে, সেই গতি থেকেও অনেক বেশি গতি ছিল ওই ভ্যান। অল্প সময়ের মধ্যে ওই ভ্যান্নাতলা বাজার থেকে বেরিঘাট নামক আর একটা জায়গা আছে, সেটা পাড়ি দিয়ে বানাঘাটের কাছে নিয়ে এসে ওই ভ্যানওয়ালা বিদায়। ভ্যানওয়ালাকে তিনি টাকা দিতে চাইলেও ভ্যানওয়ালা টাকা নিতে রাজি। এর মধ্যে আলামিন ডাক্তার হিসাব করে যে বানাঘাট থেকে বেরিঘাটের যে দূরত্ব, এই দূরত্ব প্রায় 4 থেকে 5 কিলোমিটার, এবং ওই ভ্যান্নাতলা বাজারের দূরত্ব ওই বেরিঘাট থেকেও আরো অনেক দূর। কিন্তু ঠিক কতটুকু দূর এটি সে বলতে পারছে না। এবং আলামিন ডাক্তার যখন ফিরে আসছে, তখন ঘড়িতে যে কয়টা বাজে এটিও তিনি বুঝতে পারছিলেন, কারণ তার হাতে কোনো ঘড়ি ছিল। যাই হোক, আলামিন ডাক্তার চলে আসে বাড়িতে। বাড়িতে এসে এই প্রথম আলামিন ডাক্তার ওই মেয়ে সম্পর্কে কাউকে কিছু বলে। এতদিন
আলামিন ডাক্তার ওই মেয়ে সম্পর্কে কাউকে কিচ্ছু বলে না। আর সর্বপ্রথম যাদেরকে বলে তারা আলামিন ডাক্তারের মা বাবা। তার মা বাবাকে বলে যে আমি একটা মেয়েকে পছন্দ করেছি, ওই মেয়েটির দেখতে এমন, তার বাড়ি এই দিকে, তোমরা আমার সাথে ওই মেয়েটিকে দেখতে যাবা, মেয়েটির মা বাবার সাথে কথা বলো। তো ছেলের আসলে বিয়ের বয়স হয়ে গিয়েছিল, তারপর ছেলে যেহেতু একটা মেয়ে পছন্দ করেছে, মা বাবা রাজি হয়েছে। এখন আলামিন ডাক্তারের দায়িত্ব ছিল ওই মেয়েটিকে বলে একটা তারিখ ফিক্সড করা, যেই তারিখে আলামিন ডাক্তারের মা বাবা তাদের বাড়িতে যাবে। আলামিন ডাক্তার অপেক্ষা করছিল কবে ওই মেয়েটি আসে। মেয়েটি তো প্রতিদিন আসতো না, মাঝে মাঝে আসতো। তো এই যে মাঝে মাঝে আসা, কথা বলা, এর মধ্যে দিয়েই কিন্তু 2-3 বছর কেটে গেছে। আলামিন ডাক্তারের বয়স 30+ হয়ে গেছে। তো মেয়েটি আসে একদিন, ঠিক একই রকম ভাবে পরন্ত। মেয়েটি আসার পরে আলামিন ডাক্তার বলে যে আমার মা বাবা এবং আমি তোমাদের বাড়িতে যেতে চাই, আমার মা বাবা তোমার মা বাবার সাথে কথা বলবে। মেয়েটি হঠাৎ রেগে যায় এবং বলে না, এখনো সময় হয়, সময় হলে আমি জানাব, আর আমার বাড়িতে আপনার মা বাবার যাওয়ার প্রয়োজন। আলামিন ডাক্তার বলে যে না, আমি অত কথা বুঝি না, আসছে শুক্রবার, আমি অবশ্যই আমার মা বাবাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব। মেয়েটি বলে না, আপনি যাবেন না। কিন্তু আলামিন ডাক্তার বলে যাব, তোমরা রেডি থেকো, আমরা যাব। মেয়েটির সাথে কথা কাটি হয়। মেয়েটি মন খারাপ করে আলামিন ডাক্তার চেম্বার থেকে বের হয়। আলামিন ডাক্তার দূর থেকেও বলে যতই রাগারাগি করো, শুক্রবার কিন্তু আমি আমার মা বাবাকে নিয়ে যাচ্ছি। মেয়েটি আবারও ইশারা করে না, কিন্তু আলামিন ডাক্তার শোনে। ওই দিন শুক্রবার দুপুরের পরে যাওয়ার কথা থাকলেও আলামিন ডাক্তারের কোনো একটা রুগী দেখতে অন্য গ্রামের একটা বাড়িতে যাওয়ার কারণে আলামিন ডাক্তার দেরি হয়ে যায়। বিকালের দিকে রওনা। একই রকম ভাবে বানাঘাট পার হয়ে তারা যখন একটা ভ্যানের কাছে জিজ্ঞেস করে যে আমরা ভ্যান্নাতলা বাজারের পাশে যে বাগান রয়েছে, ওই বাগানের ওখানে যাব, তখন বলে যে ওইখানে তো পানাইল গ্রাম, কিন্তু ওইখানে তো ভ্যান যায় না। তখন আলামিন ডাক্তার অবাক হয়, কি বলেন, পানাইল গ্রামে ভ্যান যায় না? আমি নিজে গেছি সেখানে। ভ্যানওয়ালা বলে যে না না, ওখানে তো ভ্যান যায় না, কারণ ওটা অনেক দূর, ভ্যানে যেতেই প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তখন আলামিন ডাক্তার বলে তা লাগুক, আপনার যত টাকা লাগে আমি দেব, আপনার যতটুকু সম্মানী পারিশ্রমিক দেওয়ার দরকার আমি দেব, আমাকে নিয়ে চল, আমি রিজার্ভ নিচ্ছি, আবার আমরা ফিরে আসবো আপনার ভ্যান। ভ্যানওয়ালা দেখে যে 3 জন লোক আর ভালোই টাকা পয়সা পাওয়া যাবে, নিয়ে যায়। ভ্যানওয়ালা আলামিন ডাক্তার ও তার মা বাবাকে নিয়ে যাত্রা শুরু করে সেই পানাইল গ্রামে। নড়াইল জেলা কিন্তু নদী পার হয়ে এসেছে। এখন কিন্তু ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামে তারা যাচ্ছে। আসলে আলামিন ডাক্তার মানে পানাইল গ্রামের নাম প্রথমে জানতো না, পরবর্তীতে সে জানত। যাই হোক, যাচ্ছে। একটা জায়গায় এসে আলামিন ডাক্তারকে ওই ভ্যানওয়ালা বলে আপনি এই বাগানের কথাই বলছিলেন। আলামিন ডাক্তার বলে হ্যাঁ, আমি তো এদিক দিয়েই আসছিলাম, হয়তো সবই চিনতে পারছি, এই তো সেই বাগান, এখানে দাঁড়ান, আমরা আসছি, 1-2 ঘন্টা সময় লাগবে, আপনি চলে যান। ভ্যানওয়ালা ওইখানে ওয়েট। আলামিন ডাক্তার তার মা বাবাকে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে এগোলেন। তখন কিন্তু রাত হয়ে গেছে, টর্চ লাইট ছিল, তারা যাচ্ছে। জঙ্গল পার হয়ে আলামিন ডাক্তার এমন একটি দৃশ্য দেখে যেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল। সে কিন্তু কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখেনি, একদম স্বাভাবিক বাস্তব একটা দৃশ্য। কি সে দৃশ্য? সে দেখেছিল যে সে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কোনো ঘর বাড়ি। শুধু তাই নয়, তার চোখ যতদূর যাচ্ছে সামনে
ডানে বায়ে সেখানে কোনো। আলামিন ডাক্তারকে তার মা বাবা বলে, বাবা তুমি মনে হয় ভুল করে অন্য জায়গা চলে এসেছো। আলামিন ডাক্তার বলে, না আমি এই পথ দিয়ে এসেছি। সে খুব কনফিডেন্ট ছিল যে সে এই পথ দিয়ে এসেছে, তারপরেও ভুল হতেই পারে মানুষের। আলামিন ডাক্তার এবং তার মা বাবা আশেপাশের বেশ কিছু দূর পথ হাঁটাহাঁটি, তারা বুঝতে পারে এখানে আসলেই কোনো, এবং ওই বাগানের ওই পাশে একটি চর রয়েছে, চরের ওই পাশে নদী রয়েছে। আলামিন ডাক্তার মন খারাপ করে ফিরে আসে। ফিরে আসার পরে ওই ভ্যান চালককে জিজ্ঞেস করে যে আচ্ছা এখানে তো এরকম বাড়ি ঘর ছিল। তখন ওই ভ্যান চালক বলে, না না এখানে তো কোনো ঘর বাড়ি ছিল না, আমার জানা মতো এখানে কোনো ঘর বাড়ি নাই, বহুদিন ধরেই এখানে কোনো ঘর বাড়ি। তখন আলামিন ডাক্তার এবং তার মা বাবা মন খারাপ করে আবার ভ্যানে উঠে ওই ভ্যান্নাতলা বাজারে কাছে চলে আসে। আসার পরে সেখানে মানুষদেরকে বলে যে আমরা তো এখানে এসেছিলাম, ওই বাগানের ওই পাশে তো ঘরবাড়ি আছে, তো আমরা তো একটা বিয়ের কথা নিয়ে এসেছিলাম, তো ওইখানে আসলে আমরা তো কোনো ঘর বাড়িতে। স্থানীয় যেখানে ওই লোকজন যারা ওখানে ছিল তারা সবাই বলে, না না ওইখানে তো আসলে কোনো ঘর বাড়ি নাই, ওখানে তো কোনো মানুষ বসবাস করে। কিন্তু ওই গ্রামের একজন প্রবীণ মুরব্বী দোকানে বসে চা খাচ্ছে। আলামিন ডাক্তারকে এসে বলে, এই ছেলে তুমি আমাকে বিষয়টা খুলে বলো তো। আলামিন ডাক্তার বিষয়টা খুলে বল। ওই মুরব্বী কিছুক্ষণ চুপ করে থেকে বলে, বাবা আমার মনে হচ্ছে তুমি কোনো একটা ছলনায় পড়ে গেছো, আর তুমি জুনির ছলনায় পড়েছ। তখন আলামিন ডাক্তার বলে, জুনিকে? জুনিকে তো আমি চিনি না, এবং আশেপাশের কিছু লোকজন বলে আসলে তো জুনিকে, জুনির নাম তো আমরা কখনো শুনিনি। তখন ওই মুরব্বী বলে, এই বাগানের পাশেই একটি বাড়ি ছিল, এই বাড়িটা ছিল জুনিদের বাড়ি। এই ঘটনাটি বহু আগে, আমি এখন যে ঘটনাটি বলছি এটি 1980 থেকে 90 এর মাঝামাঝি থেকে, কিন্তু এই সময় থেকেও আরো 50 থেকে 60 বছর আগের ঘটনা ছিল। 1930 থেকে 40 সালের মধ্যবর্তী কোন একটি সময়, তখন ব্রিটিশ পিরিয়ড ছিল ওই সময়। ওই মুরব্বী বলছেন, বাগানের ওই পাশে জুনিদের বাড়ি ছিল না, ছিল এই পাশে, এই রাস্তার উল্টা পাশে, মানে জুনিদের বাড়ির ঠিক উল্টা পাশে বাগান। এই জুনি মেয়েটি অনেক সুন্দরী ছিল, জুনির মা বাবা ছিল, ওরা খুব গরিব ছিল। জুনির বাবা মানুষের খেতে খামারে কাজ করতো, জুনির মা মানুষের বাড়িতে গিয়ে কিছু ছোটখাটো কাজ টাজ করত, আর জুনিও কোনো কোনো বাড়িতে গিয়ে টুকটাক কাজ করত। ওদের জুনির একটা ছোট ভাই ছিল, লেখাপড়া স্কুলে যায়। গ্রামের কিছু বখাটা ছেলেদের উৎপাতে জুনি খুব অতিষ্ঠ। কোনো এক রাতে এই বখাটা ছেলেপেলেদের দ্বারা জুনি মারাত্মক নিগৃহীত হয়। লজ্জায় অপমানে জুনি তার এই বাসার কাছে একটি আম গাছের ডালে সুইসাইড করে। মেয়ের মৃত্যুতে প্রচন্ড শোকে কিছুদিনের মধ্যে জুনির মা বাবা দুইজনই মারা যায়। জুনির ছোট ভাই, সে শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিল, সেও ধুকে ধুকে মারা যায়, কারণ তার এই দুনিয়াতে আপন বলে কেউ ছিল। ওই মুরব্বী আলামিন ডাক্তারকে বলে, তুমি আসলে জুনিরই খপ্পরে পড়েছ। যাই হোক, আসলে এটি একটি ছলনা ছিল, তোমরা চলে যাও। আলামিন ডাক্তার ওই মুরব্বীর কাছ থেকে এই জুনির গল্প শুনে শুধু আলামিন ডাক্তার নয়, শুধু আলামিন ডাক্তারের মা বাবা নয়, স্থানীয় আশেপাশের আরো অনেক মানুষই খুবই অবাক হয়। যাই হোক, আলামিন ডাক্তার বাড়িতে চলে আসে, তার মন টন খুব খারাপ থাকে। ওই রাত্রে আলামিন ডাক্তার সেই সাবিনা নামের মেয়েটিকে স্বপ্নে দেখে সাবিনা নামের ওই মেয়েটি এসেছে। আসার পরে আলামিন ডাক্তার তাকে বলে, তোমার নাম কি জুনি?
তখন ওই মেয়েটি বলে, হ্যাঁ, আমার নাম জুনি। তখন ওই মেয়েটি বলে, আমি তোকে বারবার বলেছি যে এখনো সময় হয়নি, তারপরও তুই আমার কথা শুনিস নি। তুই আমার বিষয়টা তোর মা বাবাকে বলেছিস এবং এখন ওই বিষয়টি আরো অনেক মানুষ জেনে গেছে। তুই কাজটি ভালো করিস নি। তুই তো আমাকে বিয়ে করতে পারবেই না, সেটা সম্ভব না। তোকে আমি অন্য কোথাও বিয়ে হতে দেব। এই কথা বলার পরে আলামিন ডাক্তারের স্বপ্ন ভেঙে যায়। সে মনে করে হয়তো সে দুঃস্বপ্ন দেখছে, কিন্তু সে বুঝতে পারে না তার আসল দুঃস্বপ্নের শুরুটা এখনই শুরু। আলামিন ডাক্তার সারাদিন মন টন খারাপ করে থাকতো। জুনির কারণে সে খুব মনে কষ্ট পেয়েছিল। সে দোকান, তার যে চেম্বার ছিল শালনগর ইউনিয়নের যে বাজারে, সেখানে সে খুব একটা বেশি যেত না। কোনো বাড়ি থেকে রোগী দেখার ডাক পেলে সে তখনই শুধু যেত, আর অধিকাংশ সময় মন খারাপ করে বাড়িতে বসে থাকে। মা বাবা ছেলের এই মন খারাপের কারণ বুঝতে পেরে তারা চিন্তা করলেন যে ছেলেকে বিয়ে দিতে। আত্মীয় স্বজনের মাধ্যমে একই গ্রামের একটি মেয়েকে দেখার জন্য সময় নির্ধারণ করা হয়। আলামিন ডাক্তার, তার মা বাবা এবং আরো কয়েকজন আত্মীয় স্বজন মিলে ওই মেয়েটির বাড়িতে যায়। যখন মেয়েটির বাড়ির উঠোনে সবাই বসেছিল, তাদেরকে চা নাস্তা খেতে দেওয়া হয়। কিছু সময় আলাপচারিতার পরে ওই মেয়েটিকে ঘরের ভিতর থেকে নিয়ে আসা হয়। মেয়েটি ঘোমটা দিয়ে বের হয়ে আসে। যখন মেয়েটি ওই আলামিন ডাক্তারের দিকে তাকায়, সে এমন ভাবে তাকায় যে আলামিন ডাক্তার এবং আশেপাশের লোকজনও খুব অবাক হয়। মেয়েটি কোনো কথা না বলে লাফ দিয়ে উঠে দাঁড়ায় এবং দৌড়ে ঘরের ভিতর গিয়ে দরজা আটকে। মেয়েটির এই আচরণে সবাই অবাক হয়, কি ব্যাপার, এমন করলো কেন মেয়েটি? এমন তো করার কথা না। মেয়েটির মা বাবা মেয়েটির হয়ে সবার কাছে ক্ষমা চায়, বলে যে আমরা বিষয়টা দেখছি যে ও এমন করে চলে গেল। এর কিছুক্ষণ পরে মেয়েটির মা বাবা এসে বলে যে আপনারা চলে যান, আমরা আপনাদের সাথে বিয়েটা দিতে পারবো। তখন বলে, কেন, কি সমস্যা? আমাদের ছেলের কোনো সমস্যা? বলে যে না, কোনো সমস্যা না, বাট আমরা আপনাদের সাথে আত্মীয়তা করতে পারবো না, আমাদেরকে ক্ষমা করবে। কি কারণে মেয়েটি উঠে গেল, কি কারণেই বা বিয়েটা নাকচ হয়ে গেল, কিছুই বুঝতে পারছিল না আলামিন ডাক্তার, তার মা বাবা এবং তার আত্মীয় স্বজনরা। তারা সেখান থেকে চলে আসে। কিছুদিন পর আরেকটি মেয়ে দেখতে যায় পাশের একটি। মেয়েটিকে যখন একই রকম ভাবে আলামিন ডাক্তারের সামনে নিয়ে আসা হয়, মেয়েটি চোখ বড় বড় করে আলামিনের ডাক্তারের দিকে তাকিয়ে বলে যে এটা কি? তখন আশেপাশের লোকজন বলে যে এই যে এটা তো আলামিন ডাক্তার। বলে না, এটা তো একটা মেয়ে মানুষ। সবাই হাসাহাসি শুরু করে, কি বলে, জলজান্ত একটা ছেলে শার্ট প্যান্ট পরে বসে আছে, আর এই মেয়ে বলে এটা নাকি মেয়ে মানুষ। তখন বলে না, এ তো এমনিতে মেয়ে মানুষ, মেয়ে মানুষের সাথে কি মেয়ে মানুষের বিয়ে হয় নাকি, আমি এ বিয়ে করব না, এই বলে সে উঠে চলে যায়। তো মেয়ের এই আচরণে সবাই অবাক হয়, কারণ আসলে তো সেখানে আলামিন ডাক্তার ছিল, কোনো মেয়ে মানুষ ছিল না। মেয়েটি বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এর কিছুদিন পরে আর একটা বাড়িতে আলামিন ডাক্তারকে নিয়ে যাওয়া হয়, সেখানে একটি মেয়ে দেখানোর জন্য। অদ্ভুত ব্যাপার, সেখানেও একই ঘটনা ঘটে এবং সেখানকার মেয়েটি অনেক এগ্রেসিভ ছিল, সে খুবই বাজে আচরণ করে এবং সে সবাইকে বলে যে আপনারা একটা মেয়ের সাথে আর একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এখানে এসেছেন, এটাই ছিল আপনাদের মনে? সবাই বলে কই মেয়ে কই? বলে এই যে আমি দেখতে পাচ্ছি সালোয়ার কামিজ পরা, হাতে চুড়ি, নাকে নাকফুল, কানের দুল পরে বসে আছে সাজুগুজু করে একটা মেয়ে, আপনারা তার সাথে আমাকে বিয়ে দিবেন? মানে সে খুব উত্তেজিত হয়ে যায়। কিন্তু আসলে ঘটনাটা তো এরকম ছিল না। কিন্তু কেন শুধু
কোণে বসে ওই মেয়েটি আলামিন ডাক্তারকে একটি মেয়ের সুরতে দেখছিল। আলামিন ডাক্তার এবং তার আত্মীয় স্বজনরা ওখান থেকে চলে আসে, এবং চলে আসার পরে প্রথম যেই মেয়েটিকে দেখানো হয়েছিল সেই মেয়ের পরিবারের সাথে যোগাযোগ করে যে কেন ওই মেয়েটি উঠে চলে গিয়েছিল। পরে জানা যায় ওই মেয়েটিও আলামিন ডাক্তারকে একটি মেয়ের স্রোতে দেখেছিল, যার কারণে ওই মেয়েটি বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এই খবর যখন গ্রামে ছড়িয়ে গেল, গ্রামের লোকজন বলা শুরু করলো যে আলামিন ডাক্তার হিজড়া হয়ে গেছে। সবাই তাকে কটাক্ষ করে, ঠাট্টা তামাশা করে হিজড়া ডাক্তার বলে ডাকা শুরু করলো। এতে আলামিন ডাক্তার মনে আরো কষ্ট পেতে থাকে, এবং সবাই বুঝতে পারলো এবং সবাই বলা শুরু করলো যে আলামিন ডাক্তার আর কখনো বিয়ে হবে, ওই জুনিয়কে আর বিয়ে করতে দেবে না। আলামিন ডাক্তারও বুঝতে পারলো যে আসলেই তার আর বিয়ে করা সম্ভব। এভাবেই চলে যায় 10 থেকে 15 বছর। আলামিন ডাক্তারেরও বয়স হয়েছে প্রায় 50 ছুঁই ছুঁই। সে কিন্তু বাজারে আর যায় না, বাড়িতেই থাকে, আশেপাশের কিছু রোগী থাকে। এর মধ্যে আলামিন ডাক্তারের সাথে আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। প্রায় 15 বছর পর ঘটে আরেকটি ঘটনা। 15 বছর পর 2007 সালের এই ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে আলামিন ডাক্তার ওই রাত্রে বাড়িতে ছিল, ওই রাত্রে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ পাশের একটি গ্রাম, সেই গ্রামের নাম ছিল ভুলবাড়ি। এই ভুলবাড়িয়া গ্রাম থেকে একজন অপরিচিত লোক আসে এবং সে পরিচয় দেয় যে আমার বাড়ি ভুলবাড়িয়া, আমার মা খুবই অসুস্থ, আপনাকে যেতে হবে। একে তো রাতের বেলা, আলামিন ডাক্তার এমনিতেই জুনিভূতের কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল, এজন্য সে কোথাও বের হতো না। তারপর আবার বৃষ্টি হচ্ছে, আর ভুলবাড়িয়া গ্রামটি তার বাড়ি থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে। এর মধ্যে এই কাদা পথে সাইকেল নিয়েও যেতে পারবে না, যার কারণে আলামিন ডাক্তার কিছুতে রাজি হচ্ছিল না। কিন্তু লোকটির পীড়াপিড়িতে এবং আলামিন ডাক্তারের মা বাবা তারা আলামিন ডাক্তারকে বলে যে বাবা তুমি যাও, ডাক্তার যেহেতু হয়েছে মানুষকে সেবা তো করতেই হবে। যেহেতু আলামিন ডাক্তারের বাবাও একজন ডাক্তার ছিল, তো আলামিন ডাক্তার রাজি হয়, পায়ে হেঁটেই যাওয়া শুরু। যেতে যেতে যখন ওই গ্রামে চলে আসে, একটি অপরিচিত বাড়িতে এসে থেমে যায়। বলে যে এটাই আমার বাড়ি। আলামিন ডাক্তার খেয়াল করে ওই বাড়িটি আসলে একটি অসমাপ্ত একটি বাড়ি। বিল্ডিং একটা বাড়ি করা হচ্ছে, কিন্তু সেই বাড়িটার কাজ এখনো শেষ হয়। আলামিন ডাক্তার বলে যে এই ঘরে আমার মা থাকে, আপনি চান, ঘরটা অন্ধকার, আমি একটা আলো নিয়ে আসছি। তো আলামিন ডাক্তার যখনই ওই ঘরের কাছে যায়, দেখি ঘরের মধ্যে অনেক আলো। তখন আলামিন ডাক্তার বলে, ওই লোকটিকে চিৎকার করে বলে যে আপনি আলো আনার দরকার কি, ঘরের মধ্যেই তো অনেক আলো। আলামিন ডাক্তার ঘরের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু ঢুকে আলামিন ডাক্তার যে দৃশ্য দেখতে পায়, এই দৃশ্য দেখার জন্য শুধু আলামিন ডাক্তার কেন, পৃথিবীর কোনো মানুষই হয়তো প্রস্তুত থাকে। আলামিন ডাক্তার দেখে ঘরের মধ্যে জুনি দাঁড়িয়ে আছে, জুনির সারা শরীর থেকে আলো বের হচ্ছে, ওই আলোতেই ঘর আলোকিত হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখার সাথে সাথে আলামিন ডাক্তার সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। এদিকে সারা রাত আলামিন ডাক্তার বাড়িতে ফেরে না, তার মা বাবা চিন্তা করতে থাকে। সকাল হলেই ছেলের খোঁজে বের হয়ে যায়। খুঁজতে খুঁজতে ওই ভুলবাড়িয়া গ্রামে ওই বাড়িতে চলে আসে যেখানে আলামিন ডাক্তারকে পাওয়া যায়। আলামিন ডাক্তার জ্ঞান ফেরে, সব ঘটনা খুলে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই ঘটনার পর থেকেই আলামিন ডাক্তারের মানসিক বিকৃতি দেখা। অদ্ভুত ব্যাপার হলো, আলামিন ডাক্তার সে মেয়েদের জামা কাপড়, শাড়ি, চুড়ি, লিপস্টিক, নেইল পালিশ, এই জিনিসগুলো ব্যবহার শুরু করে, মেয়েদের মতো আচরণ শুরু করে। লোকজন যারা দেখে সবাই ঠাট্টা তামাশা করে। এমনিতেই তাকে তো আগে হিজড়া ডাক্তার, এখন তো
আরো ঠাট্টা তামাশা শুরু। আলামিন ডাক্তারের এরকম পাগলামি যেমন বাড়তে থাকে এবং তার অসুস্থতাও বাড়তে থাকে। তার পাগলামি এমন পর্যায়ে যায় যে তাকে শেকল দিয়ে বেঁধে রাখতে হয়েছে। আলামিন ডাক্তার অল্প কিছুদিনের মধ্যেই মারা যায়। একজন ডাক্তারের জীবনের করুণ সমাপ্তি ঘটে। প্রিয় লিসেনার, সেখানে একটি বিষয়, এটি হচ্ছে এই গল্পটি আমাকে যে দিয়েছে তার নামও আলামিন এবং তার বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়ায়। তার গল্প ইতিমধ্যে আমি অনেকগুলো বলেছি, আপনারা শুনেছেন। আলামিন যার কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছে তার নাম হচ্ছে ফুল মিয়া। আর ফুল মিয়া হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তির ভ্যানে আলামিন এবং তার মা বাবা সেই বাগান পর্যন্ত এসেছিল। এই বাগান পর্যন্ত এসেছিল এবং এই লোকটি আবার তাদেরকে পানাঘাট পর্যন্ত এগিয়ে দিয়েছিল। এই ফুল মিয়ার কাছ থেকে আলামিন এই ঘটনাটি সংগ্রহ করে। কিভাবে একটি ডাক্তারের জীবনের করুণ সমাপ্তি ঘটল, এই গল্পের মাধ্যমে আপনারা জানতে পারেন। ঘুম থেকে উঠে চায়ে চুমুক দিয়ে মনতোষ বাবু খবরের কাগজটা চোখের সামনে মেলে ধরলেন। তার চোখ বাড়ি জমি বিক্রি করলেন কলমে। যত কাজই থাকতো সকালবেলা এই বিজ্ঞাপনগুলো তার পড়া চাই। কারণ মনতোষ বাবু নিজে একজন ব্যবসায়ী, বাড়ি বেচা কেনা করাই তার ব্যবসা। পড়তে পড়তে হঠাৎ চোখটা আটকে গেল একটা ছোট্ট বিজ্ঞাপনের উপর। খড়দার কাছে গঙ্গার ধারে একটা পরিত্যক্ত বাড়ি নামমাত্র দামে বিক্রি হচ্ছে। নামমাত্র দামে গঙ্গার ধারে বাড়ি কি করে সম্ভব? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। মনতোষ বাবু ভাবলেন তিনি নিজে কি আগে ব্যাপারটা দেখে আসবেন, তারপর তার লোকজনদের জানাবেন। বাড়িটার নাম বিরজা ভবন। একটা ঠিকানাও আছে। মনতোষ বাবু নিজেই গাড়ি চালিয়ে যাবেন ঠিক করলেন। সেদিনই যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ বাড়িতে তার মেয়ে জামাই এসে পড়ায় ঠিক করলেন বিকেল গিয়ে একবার দেখে আসবেন। রোগ বেরোতে বেরোতে বিকেল পেরিয়ে গেল। মনতোষ বাবু যখন খড়দায় গঙ্গার ধারে গিয়ে পৌঁছলেন তখন প্রায় অন্ধকার। সামনেই একটা চায়ের দোকান। গাড়িটা থামিয়ে জিজ্ঞেস করলেন মনতোষ বাবু, দাদা বলতে পারেন বিরজা ভবনটা কোথায়? যারা চা খাচ্ছিল তারা চায়ের ভার হাতে নিয়েই দাঁড়িয়ে বলল। তারপর কোন রকম চা খেয়ে তারা হাঁটতে শুরু করলো। মনতোষ বাবু চায়ের দোকানের মালিককে বললেন, ও দাদা বলতে পারেন বিরজা ভবনটা কোথায়? দোকানদারের বয়সও কম নয়। ইশারাতে মনতোষ বাবুকে বুঝিয়ে দেন এগিয়ে যান। অবাক হন মনতোষ বাবু। তার একটা সন্দেহ হয়েছিল বাড়িটায় কোনো গোলমাল আছে। এখন নিশ্চিত হলেন। তবে তিনি যে ঠিক জায়গায় এসেছেন বুঝতে পারলেন। খানিকটা এগিয়ে দেখলেন জায়গাটা বেশ নির্জন। বাড়ি ঘরগুলো ছাড়া। একটা বাড়ির দরজায় কড়া নাড়তেই একটা অল্প বয়সী মেয়ে দরজা খুলে দিল। মনতোষ বাবু বললেন, আমি বিরজা ভবনের মালিকের সাথে দেখা করতে চাই। কোথায় পাবো বলতে পারো মা? মেয়েটার বয়স 12-13 হবে, কিন্তু বাড়িটার নাম শুনে মুখটা ভয়ে শুকিয়ে যায়। তাড়াতাড়ি বলে, আপনি বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। খানিক পরে এক ভদ্রলোক বেরিয়ে এলেন। বললেন, বলুন কাকে খুঁজছেন? মনতোষ বাবু বিরজা ভবনের নামে বিজ্ঞাপনের কথা বলতেই ভদ্রলোক বলে ওঠেন, ও বাড়ির বর্তমান মালিক চঞ্চল দত্ত। বিরজা ওর ঠাকুরমার নাম। ও হ্যাঁ, বাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়েছে। গঙ্গার ধারে বিরজা ভবন, ঠিক আমাদের বাড়ির উল্টো দিকে। মনতোষ বাবু বললেন, আমি কি তাহলে দত্তবাবুর সঙ্গে কথা বলবো? তাকে কোথায় পাবো? ভদ্রলোক বললেন, আপনি অপেক্ষা করুন, আমি ওকে ডেকে পাঠাচ্ছি। ভদ্রলোক ভেতরে চলে গেলেন। খানিক পরে এবার একজন ভদ্রলোক এসে বললেন, আমি চঞ্চল দত্ত, শুনলাম আপনি আমাকে খুঁজছেন। মনতোষ বাবু চমকে উঠলেন। দুজনের গলার স্বরে এত মিল হয় কিভাবে? কিন্তু দেখতে তো আলাদা। যাকে বেশি মাথা না ঘামিয়ে মনতোষ বাবু হাত জোড়ে করে বললেন, নমস্কার, আমি বিরজা ভবন সম্বন্ধে জানতে চাই। আমার বাড়ি কেনা বেচার ব্যবসা, ওটা কিনতে চাই। কিরকম দাম টাম বলুন তো।
ভদ্রলোক বললেন, দেখুন বাড়িটার দাম 25 লাখ টাকার কম নয়। কিন্তু কিন্তু কি? বাড়ির কিছু গন্ডগোল আছে নাকি? না, তেমন কিছু নয়। আসলে এখানকার লোকদের ধারণা বাড়িটা মনতোষ বাবু অত্যন্ত চালাক লোক। ভদ্রলোক চুপ করতে দেখেই হুট করে বাক্যটা সম্পূর্ণ করে দেন, ওটা ভূতের বাড়ি, তাই না? ভদ্রলোক চুপ করে থাকেন। মনতোষ বাবু বললেন, তা কত হলে বাড়িটা ছাড়বেন বলুন তো? সব জেনে শুনে আপনি? হ্যাঁ, সব জেনে শুনেই আমি বলছি, কারণ ওসব ভুট্টু তো আমি বিশ্বাস করি না। তাছাড়া সস্তায় পাচ্ছি, এটা আমার ব্যবসায় লাভ হবে। আর আমি তো পুরনো বাড়ি ভেঙে নতুন করে বাড়ি করব। মনতোষ বাবুর কথায় ভদ্রলোক হঠাৎ যেন রেগে ওঠেন, মুখটা কেমন বিভৎস হয়ে ওঠে। মনতোষ বাবুর চোখে সেটা পড়ে না। তিনি তখন ভদ্রলোকের কথা শোনার জন্য অপেক্ষা করছিলেন আর ব্যাগ থেকে ডায়েরি বার করছিলেন। ভদ্রলোক চট করে নিজেকে সামলে নিয়ে বললেন, আপনি যখন লাভের কথা ভাবছেন তখন আমার পুরো টাকাটা দিয়ে দিন না। মনতোষ বাবু ব্যবসাদার লোক, অত সহজে হেরে যাবার পাত্র তিনি নন। বললেন, দেখুন আমি 4 লাখ টাকা দর দিয়ে গেলাম। যদি দেন তাহলে ফোন করবেন, আর না হলে জানবেন এই বাড়ি আপনার বিক্রি হবে না। কারণ ভূতের বাড়ির বদনাম বাড়ি ভেঙে নতুন করে বাড়ি বানালেও সহজে যায় না। ঠিক আছে, আমি উঠলুম, আপনি ভাবুন। মনতোষ বাবু চলে যাবেন এরকম বলে উঠলেন। ভদ্রলোক বললেন, দাঁড়ান, আমি রাজি। মাস 2 পরে এই সব কাগজপত্র দলিল পেয়ে গেলেন মনতোষ বাবু, আর কিছুদিন পরে তিনি ওই বাড়ির মালিকও হয়ে গেলেন। মনতোষ বাবুর ব্যবসায় ডান হাত হলো নবেন্দু। মনতোষ বাবু নবেন্দুকে ডেকে বললেন, বাড়ি ভাঙাভাঙির ব্যবস্থা করতে হবে, পারমিশনও পেয়ে গেছি। নবেন্দুর বয়স কম, এই বয়সে যা হয় একটু অ্যাডভেঞ্চার প্রিয়, তাই বলে, কিন্তু তার আগে ভূতেদের সঙ্গে একটু দেখা করব না, এমন চান্স কেউ মিস করে? শুনুন স্যার, আমি 3 জন ছেলে নিয়ে ওই বাড়িতে যাব, ভূতদের সঙ্গে একটা গল্প করব, তারপর প্রমাণ করে দেব ভূত নয়, কিছু বদমাশ লোক বাড়িটা কবজা করার জন্য এসব করছে। এতে ভবিষ্যতে আমাদের নতুন বাড়ির দাম উঠবে, কারণ মানুষের মন থেকে ভয় চলে যাবে, আর আমার লাভ। অনেকদিন ধরে এইরকম একটা রোমাঞ্চকর অভিযানের আশায় ছিলাম, আমার সেই ইচ্ছাটাও পূর্ণ হবে। কথা শেষ করে নবেন্দু হো হো করে হেসে ওঠে। নবেন্দুর হাসিতে মনতোষ বাবু যোগ দিতে পারলেন না, তাকে কিছুটা চিন্তান্বিত মনে হয়। বললেন, দেখো নবেন্দু, তোমার কথা মতো ধরে নিলাম ওই একটা দুষ্ট চক্র কাজ করছে। তারা কতটা বিপজ্জনক তুমি তা জানো না। সাবধানের মার নেই, তুমি বরং আমার রিভলভারটা সাথে রেখো, আর তেমন কিছু বুঝলে পুলিশের সাহায্য নিও। নবেন্দু হেসে বলে, আপনি কিছু ভাববেন না স্যার, এই লাইনে এসে কত রকম সমস্যাই তো ফেস করলাম। দেখুন না স্যার, সব কটাকে হাজতবাস করিয়ে ছাড়ব। খড়দার বাড়ির চাবি নিয়ে নবেন্দু পরের দিন বিকেলে হাজির হয়ে যায় বিরজা ভবনে, সঙ্গে 3টি ছেলে। নবেন্দুর মনে হয় বাড়িতে ঢোকার আগে একবার দত্তবাবুর সঙ্গে দেখা করা দরকার, তিনি ওদের সম্বন্ধে কিছু গোপন তথ্য তো দিতে পারেন। দত্তবাবুর বাড়ি গিয়ে করোনার্থে এক ভদ্রলোক দরজা খুলে বললেন, কাকে চাই? নবেন্দু বলল, দত্তবাবু আছেন? দত্তবাবু বলে তো এখানে কেউ থাকেন না। সে কি? নবেন্দু অবাক হয়, তিনি তো বিরজা ভবনের মালিক, বাড়িটা আমাদের কাছে বিক্রি করেছেন। ভদ্রলোক এক দৃষ্টে কিছুক্ষণের জন্য নবেন্দুর দিকে তাকিয়ে থেকে বললেন, শুনুন স্যার, আজ থেকে 30 বছর আগে এক দত্তবাবু এই বাড়িটা আমায় বিক্রি করে যান। তার 10 বছর পর তিনিও মারা যান। আর কোনো দত্তবাবুকে কিন্তু আমি চিনি না। নবেন্দু বলল, আপনি জানেন না, মাস 3 আগে কাগজে বিরজা ভবন বিক্রির বিজ্ঞাপন বেরোয়, এই বাড়ির ঠিকানা দেওয়া হয়েছিল যোগাযোগের জন্য, আর তিনি আমার স্যারের সঙ্গে এই বাড়িতে বসেই কথা বলেন ও বাড়ি বিক্রি করেন। ভদ্রলোক হেসে বললেন, একটা কথা বলি শুনুন, আমার মেয়ে জামাই থাকে লন্ডনে, মেয়ের বাচ্চা হবে বলে আমি এবং আমার স্ত্রী এই বাড়িতে চাবি দিয়ে লন্ডনে চলে গিয়েছিলাম। 3 মাস পরে সবে ফিরেছি। নবেন্দু বুঝতে পারল বিশাল এক দুষ্ট চক্রের সন্ধান পাচ্ছে সে। তার সন্দেহের লিস্ট থেকে এই ভদ্রলোকদেরও বাদ দেওয়া যায় না। যে লোকটা মারা গেছে 20 বছর আগে, সে কি করে বাড়ি বিক্রি করে? তবে একটা ব্যাপারে সে নিশ্চিত, বিরজা ভবন আর এই বাড়ি দুটোই দত্তবাবুর। পাড়ায় একটু খবর নিতেই নবেন্দু আরো ধাঁধায় পড়ে যায়। ভদ্রলোক যা বলেছেন সব সত্য, তাহলে কে মনতোষ বাবুকে বাড়িটা বিক্রি করলেন?
পকেট থেকে মোবাইল বের করে নবেন্দু মনতোষবাবুকে ফোন করে জিজ্ঞেস করলেন, স্যার, আপনি যে দত্তবাবুর কাছ থেকে বাড়িটা কিনেছেন, কর্পোরেশনের সঙ্গে এর সঙ্গে সেটা মিলেছে? মনতোষবাবু অবাক হয়ে বললেন, এই কথার মানে কি নবেন্দু? আমাকে কি এতই কাঁচা খোলা লোক মনে করো তুমি? না স্যার, একটু ভেরিফাই করে নিলাম। কি ব্যাপার নবেন্দু, নিশ্চয়ই কিছু ঘটেছে? না স্যার, তেমন কিছু নয়, আমি আপনাকে পরে সব বলবো। এসব করতে গিয়ে রাত 8টা বাজলো। নবেন্দুর সঙ্গের লোক ছেলেরা বলল, আজ তো রাত হয়ে গেল নবেন্দুদা, কাল বরং আসা যাবে। নবেন্দু বলল, সে কি রে, ভয় পেয়ে গেলি নাকি? ঠিক আছে, তোরা বাইরে অপেক্ষা কর, আমি একবার ভেতরটা চক করে দিয়ে আসি। ভেতরটা অন্ধকার, তাছাড়া ভয় নেই রে, নবেন্দু বলে ওঠে, আমার সঙ্গে জোরালো টর্চও রয়েছে আর আগ্নেয়াস্ত্র আছে। বেশি বাড়াবাড়ি করলে ভূতের বাপের শ্রাদ্ধ হয়ে যাবে। নিজের রসিকতায় নিজেই হেসে উঠলেন নবেন্দু। বিরজা ভবনের সামনে এসে ওরা দাঁড়ালো। সামনে এক ফালি জমি, বাড়িটা দোতলা, দরজা জানালাগুলো ভেঙে ঝুলছে। হঠাৎ নবেন্দুর মনে হলো দোতলা জানালা দিয়ে কে যেন উকি মারল। ও, তাহলে মহাশয়রা সব বাড়ির মধ্যেই জমিয়ে বসেছ। নবেন্দু বলল, তোরা এখানে থাক, যদি দরকার হয় একবার ফায়ার করব। একজন চলে যাবি থানায়, আর একজন যাবি, দুবার ফায়ার করলে, একবার ফায়ার করলে চলে যাবি থানায়, আর দুবার ফায়ার করলে তোরা চলে যাবি, ভেতরে চলে আসবি। নবেন্দু দেখলো দরজায় দুটো বড় বড় তালা, চাবি তার কাছে। তাহলে লোকগুলো নিশ্চয়ই অন্য পথে ঢুকেছে, হয়তো কোনো গুপ্ত পথ আছে। তালাগুলো খুলে নবেন্দু দরজাটাকে হাত দিয়ে ঠেলা দিল। কবজাগুলো মরচে ধরে গেছে, পুরো খুললো না। ক্যাচ করে একটা শব্দ করে দরজাটা একটু ফাঁকা হয়ে গেল। ভেতরে কুপকুপে অন্ধকার, একটা ভ্যাপসা পচা গন্ধ ভোগ করে নাকে নবেন্দুর নাকের ভেতরে ঢুকলো। নবেন্দু দরজাটা 2 হাত দিয়ে ঠেলে বেশ খানিকটা ফাঁকা করলো। একটা ঠান্ডা কনকনে বাতাস নবেন্দুকে কাঁপিয়ে দিয়ে গেল। হাতের টর্চটা জেলে নবেন্দু এদিক ওদিক দেখতে লাগলো। একটা ফাঁকা ঘর, ঘরের প্লাস্টার খসে পড়েছে, কোথাও কোথাও ইট ফেটে হা হয়ে গেছে, মাটিতে পুরো ধুলো। ধুলো পাশে একটা সরু বারান্দা। নবেন্দু বারান্দা গিয়ে দেখলো একটা সিঁড়ি উপরে উঠে গেছে। নবেন্দুর হঠাৎ মনে পড়লো দোতলা জানালা দিয়ে কে যেন উকি মারছিল, তাহলে ওরাই উপরে আছে। নবেন্দু এক হাতে টর্চ আর অন্য হাতে পকেট থেকে রিভলভারটা বার করে সামনে উঁচিয়ে ধরলো। হঠাৎ ক্যাচ ক্যাচ করে শব্দ, তারপর দরজা বন্ধ হওয়ার শব্দ। নবেন্দুর কেমন সন্দেহ হলো। ফিরে এলো সদর দরজাটার কাছে, ওটা বন্ধ। বন্ধ হলো কি করে? খোলার অনেক চেষ্টা করে নবেন্দুটা খুলতে পারছে না। ওর সঙ্গীদের নাম ধরে চেঁচিয়ে ডাকতে লাগলো দরজাটা খুলে দেওয়ার জন্য, কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। উল্টো একটা গুমোট দম বন্ধ করা গরম ভেতরের মধ্যে। হাঁফিয়ে উঠতে লাগলো নবেন্দু। ওকে সেই গুপ্ত পথটা খুঁজে পার করতেই হবে। ও আবার বারান্দায় আসে, সিঁড়ি দিয়ে উঠতে লাগলো পা টিপে টিপে। হঠাৎ কানে এলো খট 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 শব্দ। শব্দটা আসছে কোথা থেকে? নবেন্দু যতই উপরে উঠছে শব্দটা যেন কমছে। নবেন্দু চারদিকে টর্চ ফেলে দেখলো কোথাও কেউ নেই। মেঝের উপর টর্চ ফেলে দেখলো পুরো ধুলোর উপর কোনো পায়ের ছাপ নেই। খট খট শব্দটা এখন থেকে প্রায় শোনাই যাচ্ছে না। নবেন্দু সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। হ্যাঁ, শব্দটা জোর হতে লাগলো। সিঁড়ি ঠিক মধ্যিখানে নবেন্দুর মনে হলো এই সিঁড়ির নিচে থেকে শব্দটা আসছে। সেকালের বাড়ি গঙ্গার ধারে ছিল। গঙ্গা এখন একটু সরে গেছে, কিন্তু গঙ্গার ঘাটে যাওয়ার পথ থাকতে পারে বাড়ির নিচে। নবেন্দু মাথা নাড়ল নিজের মনে। হ্যাঁ, ওটাই তাহলে গুপ্ত পথ। ওখান দিয়ে ওকে পালাতে হবে। সিঁড়ি দিয়ে নেমে ঘুরে ঘরের ভেতরের দিকে যেতে হবে। যা সন্দেহ করেছে নবেন্দু ঠিক তাই। সিঁড়িটা যেখানে শেষ হয়েছে তারই বাঁ দিকে ঘুরে গেল। চোখটা পড়লো 3 ফুট বাই 2 ফুটের একটা চওড়া কাঠের পাটা মেঝের সঙ্গে এমন করে মিশে আছে যেন চট করে চোখে পড়ে না। পাটাটাকে তোলবার জন্য ছোট্ট একটা লোহার কড়া লাগানো আছে। ওই কড়াটা দেখেই নবেন্দুর সব ব্যাপারটা নজরে পড়লো। তাহলে এই সেই চোরা কুটুরি বা গুপ্ত পথ। নবেন্দু কুড়াটা ধরে জোরে টান মারলো। অসম্ভব ভারী, একটু নড়ল না। তখন টর্চটা পকেটে হাত রেখে 2 হাত দিয়ে মারলো জোরে, মায়ের শরীরের জোরে একটা হ্যাচকা টান। পাটাটা একটু সরে গেল। তারপর ভেতরে টর্চ ফেলে নবেন্দু দেখলো একটা সিঁড়ি নিচে নেমে গেছে।
পাটাটা ফাঁক হতেই আবার সেই ভ্যাপসা পচা গন্ধ নাকে এলো। টর্চ ফেলে ঘড়ি দেখলো নবেন্দু, রাত প্রায় 9টা। আজ এই পর্যন্তই থাক, বাকিটা কাল হবে। নবেন্দু ফিরে যাবে বলে ঘুরে দাঁড়ালো। তার মনে এটাই সান্ত্বনা, ভুটটুত কিছু নেই, আর বদমাশরাও তেমন কিছু নয়। হয়তো ওই চোরা পথ দিয়ে আসা যাওয়া করে। নবেন্দু ভাবলো, সদর দরজাটা যদি বন্ধ দেখে তাহলে ও 2বার ফায়ারিং করবে, তাহলে সঙ্গীরা হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়বে। নবেন্দুর কি বিপদ হলো ভেবে তারপর যখন দেখবে নবেন্দুর সশরীরে 16 আনার জায়গায় 18 আনা সুস্থ, তখন অবাক হয়ে যাবে। নবেন্দু নিজের মনে হেসে উঠল। তারপর চলে যাবার জন্য ডান পাটা বাড়ালো, আর ঠিক সে সময় কে যেন তাকে জোরে ধাক্কা দিল। পড়ে গেল নবেন্দু। হাত থেকে রিভলভার আর টর্চ ছিটকে গেল কোথায় কে জানে। আন্দাজে দরজার দিকে মুখ করে ছুটতে লাগলো নবেন্দু, কিন্তু দরজাটা কোথায় গেল? ও তো একতলাতেই আছে, এই তো সেই ঘর, কিন্তু দরজা কোথায়? তাকে ধাক্কাই বা কে মারলো? কোথাও তো কোনো জনমনুষ্য নেই। ভাববার মতো মনের অবস্থাও নেই নবেন্দুর। তাকে যে করেই হোক বাড়িটা থেকে বেরোতে হবে। অন্ধকার হাতড়াতে হাতড়াতেও এসে পৌঁছালো সিঁড়ির নিচের কাঠের পাটার কাছে। নবেন্দুর সামনে সে অল্প ফাঁক করে রাখা কাঠের পাটাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। কে খুলছে? ওখানে কি কোনো লোক আছে? নবেন্দু ভাবছে, এইভাবে থাকার চেয়ে একটা মানুষ যদি দেখতে পেত তাহলে শান্তি পেত। তাই কাঠের পাটা খুলে যাচ্ছে দেখে সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিল, কিন্তু ফেলা হলো না। এবার এক অমানসিক ধাক্কা। সেই ধাক্কায় নবেন্দু খোলা পাটাতনের উপর ভেতর দিয়ে গিয়ে গলে পড়ে নিচির শিরের উপরে, তারপর গড়াতে গড়াতে নিচে নামলো। নবেন্দু মনে করলো গড়াতে গড়াতে সে কি একেবারে গঙ্গার তলায় চলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ধপ করে নবেন্দু পড়ল জলের উপর। নবেন্দুর মনে হলো ডুবে যাচ্ছে। নিঃশ্বাস নেবার জন্য মুখ খুলতেই সে বুঝতে পারলো এখানটায় 1 হাতের মতো জল। অন্ধকারে চোখ শুয়ে গেছে। নবেন্দু দেখতে পেল চারিদিকে সাদা সাদা সার সার কঙ্কাল পড়ে রয়েছে। সিঁড়ির নিচ থেকে উপর দিকে তাকালো নবেন্দু। ওই দরজাটাকেও বন্ধ করে দিয়েছে। নেপথ্যে থেকে কে বা কারা এসব কাজ করে যাচ্ছে। নবেন্দু তার আভাস ইঙ্গিত কিছুই পায়নি। এখন একটাই পথ, এই যে রাস্তা দিয়ে গঙ্গায় গিয়ে পড়েছে সেখান দিয়েই নবেন্দুকে পালাতে হবে। হঠাৎ পেছন থেকে কে যেন তার হাতটা চেপে ধরল, শক্ত কর্কশ হাত। নবেন্দু পেছনে তাকালো, আর সঙ্গে সঙ্গে তার মতো সাহসী ছেলেরও ভয়ে বুকটা কেঁপে উঠল। হাতটা মানুষের, তবে কোনো জীবন্ত মানুষের নয়। 5টা আঙ্গুল দিয়ে চেপে ধরে রয়েছে যে হাত, সেটা কঙ্কালেরও নয়, পশুরও নয়। কোনোই থেকে কাঁচা কালো কুচকুচে পোড়া বিকৃত হাত থেকে মাংসগুলো খসে খসে পড়ছে। সেই কালো বিভৎস কাটা হাতটা নবেন্দুকে ধরে টানতে টানতে নিয়ে চলল কোথায় জানি। নবেন্দু জোরে জোরে চিৎকার করতে চাইছে, কিন্তু পারছে না। সে বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করতে চাইছে, গলা দিয়ে স্বর ফুটছে না। বেশ খানিকটা দূরে যাবার পর হাতটা থামলো। নবেন্দু দেখলো একটা সাদা ধবধবে থুরথুরে বুড়ো, সাদা চুল দাড়িতে মুখটা প্রায় সব ঢেকে গেছে, শুধু বেরিয়ে আছে 2টো চোখ। কি সাংঘাতিক সে চোখ! 2টো বড় বড় আগুনের গোলার মতো জ্বলছে অন্ধকারে। নবেন্দু চিৎকার করে ওঠে, কে কে তুমি? আমাকে বাঁচাও! বুড়োর চোখ 2টো ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। বলল, তুই বরং বল, তুই কে? এখানে কেন এসছিস? নবেন্দুর মাথাতেও এলো না বুড়োটা কে হতে পারে। সে তখন উত্তেজনায় ঠক ঠক করে কাঁপছে। ভাবলো বুড়োটা হয়তো তাকে বেরিয়ে যাবার পথ বলে দিতে পারে। ও সব কথা বলল। এই পর্যন্ত বুড়ো চুপ করে শুনছিল, কিন্তু হঠাৎ নবেন্দু বলতে শুরু করলো, কাকাবাবু বাড়িটা কিনেছে ভূতের বাড়ি বলে। আমি ওইসব ভূত বিশ্বাস করি না, তাই রাত্রি করে এসেছিলাম ভূত দেখবো বলে। আসলে এসব... বলতে বলতে থেমে গেল নবেন্দু। বুড়োর মুখের ভাব ক্রমশ বদলে যাচ্ছে। এতক্ষণ যাকে দেখে মনে হচ্ছিল সে সব কথা বিশ্বাস করে বলা যায়, এখন মনে হচ্ছে সে ভুল করেছে। বুড়ো বলল, তাহলে তুমি মনে করো ভূত বলে কিছু নেই? নেই তো। নবেন্দু ভেতরে ভেতরে ভয় পেলেও এমন ভাব দেখায় যেন একদম ভয় পায়নি। নিজেকে সমর্থন করতে বলে ওঠে, ওসব বুজরুকি। আমি তো বদমাস লোকগুলোকেই ধরতে এসেছি। কি করেছে জানেন? একটা কালো রবারের হাত তৈরি করে আমাকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, তবে মাথা আছে বলতে হবে।
আমার তো হাতটাকে দেখে সত্যিই একটা পোড়া মানুষের হাত বলেই মনে হচ্ছিল। নবেন্দু হাসার চেষ্টা করে, হাসা হয় না। পুরো তার চোখের সামনে নিজের হাতটা বাড়িয়ে দেয়, বলে, এটা কি তোমার রবারের হাত বলে মনে হচ্ছে? নবেন্দু চমকে ওঠে। কিছু বলার আগে সেই হাতটা তার কাঁধটা চেপে ধরে। নবেন্দুর মনে হলো কাঁধের হাড়গোড় বুঝি সব ভেঙে গেল, এত জোর সে হাতের। কিন্তু বুড়ো কোথায় গেল? হাতটা আছে অতটা, বুড়োটা নেই, বুড়ো নেই। সঙ্গে সঙ্গে বুড়ো দেখা দেয়, রক্তবর্ণ অগ্নি চক্ষু নিয়ে বলল, এখনো কি ভূতে বিশ্বাস আসেনি, নাকি আরো কিছু প্রমাণ চাও? নবেন্দুর সব সাহস চলে গেছে। বুড়ো যে মানুষ নয় ও বুঝতে পেরেছে। বলল, আমি বাড়ি যেতে চাই। আমি বুঝতে পারছি আমি ভুল করেছি, আমায় ক্ষমা করুন দাদু। দাদু ডাকে চমকে উঠে বুড়ো, কাঁধ হাত থেকে সরে যায়। বলে, দাদু বলে ডাকলি বলে বেঁচে গেলি, নয়তো আজ এই বাড়ি থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফেরেনি। দেখিসনি কত কঙ্কাল পড়ে আছে। নবেন্দুর আস্তে আস্তে সাহস ফিরে আসছে। সে বুঝতে পারছে আর তার আর কোনো ভয় নেই। কিন্তু অসম্ভব কৌতূহল হচ্ছে, রহস্যে ঘেরা এই বাড়িটা, এই বুড়ো তার পোড়া কাটা হাত, এর পেছনে কি কাহিনী লুকিয়ে আছে তা তাকে জানতে হবে। বুড়ো বলল, যা, চলে যা এখন থেকে। তোকে আমি প্রাণে মারলাম না, তার কারণ আমি ক্লান্ত, আমি মুক্তি চাই। তুই আমায় দাদু বলে ডেকেছিস, তোর প্রাণের বিনিময়ে আমাকে মুক্তির ব্যবস্থা করবি, না করলে কিন্তু তুইও মুক্তি পাবি না। মনে রাখিস, তুই যেখানে থাকিস না কেন তোকে টেনে আনবো, তারপর কঙ্কাল হয়ে পড়ে থাকবি। নবেন্দু বলল, দাদু আমি তোমার কথাই দিচ্ছি, কিন্তু তার আগে আমায় জানতে হবে তোমার নাম, তোমার পরিচয়। তবে সবার আগে আমায় একটু ফাঁকা জায়গায় নিয়ে চলো, আমার যে দম বন্ধ হয়ে আসছে। বুড়োটা এক ধাক্কা মারল নবেন্দুকে। নবেন্দু দেখলো ও গঙ্গার ধারে এসে পড়েছে। ভাবলো পালাই। বুড়ো সঙ্গে সঙ্গে বলে ওঠে, সেই চেষ্টা করো না, তাহলে প্রাণ নিয়ে যেতে পারবে না। নবেন্দু দেখলো তার সামনে একটা সাদা ধোঁয়া, তার ভেতর থেকে বুড়োর গলা ভেসে আসছে। শোনো ছেলে, আমার নাম বিপ্র দাস, গোত্র শান্ডিল্য। আমার মায়ের নাম ছিল বিরজা দেবী, আর বাবার নাম ছিল প্রতাপ দাস। চুপ করে গেল বুড়ো। নবেন্দু কিন্তু এটুকু শুনেও তৃপ্ত হলো না। বললো, দাদু বলে যখন ডেকেছি বলো না, কেমন করে তোমার এই অবস্থা হলো? কাঁচা হাতটাই বা কেন? বুড়ো বলল, তোর বড় বেশি কৌতূহল, তবে শোন, আমার কিন্তু সময় কম, আমাকে ফিরে যেতে হবে নিজের জায়গায়। হ্যাঁ, যা বলছি, আমার বাবা যখন এই বাড়িটা তৈরি করেছিলেন, তখন গঙ্গা ছিল আমাদের বাড়ির নিচে একতলা ছুঁয়ে। ওই চোরা কুঠুরি দিয়ে মেয়েরা নিচে নেমে স্নান করে উপরে উঠে আসতো। তারপর গঙ্গা সরে গেল। ওই চোরা কুঠুরি হলো আমাদের গুপ্তধর। স্বাধীনতা আন্দোলনের সময় কত বন্দুক লুকিয়ে রেখেছে ওখানে, কেউ টের পেত না। বাবার মৃত্যুর পর আমি, আমার স্ত্রী আর 2 ছেলে থাকতাম। বড় ছেলেটা বদ সঙ্গে মিশে খারাপ হয়ে গেল। ছোট ছেলেটা ছিল ভালো। একদিন দেখি বড় ছেলে এক গাড়ি বস্তা এনে বাড়ির ওই চোরা কুঠিতে রেখেছে। জিজ্ঞেস করলাম, এগুলা কিসের বস্তা? সিমেন্টের। আমি সিমেন্টের ব্যবসা করছি। তখনও বুঝিনি ওগুলো জাল সিমেন্টের বস্তা। একদিন পুলিশ এলে তল্লাশি চালালো। বড় ছেলে তখন বাড়ি ছিল না। ওরা আমার ছোট ছেলেকে জিজ্ঞাসা করলো বস্তাগুলো কোথায় রাখা আছে। সোজা সরল ছেলেটা বলে দিল। পুলিশ সব বস্তা নিয়ে চলে গেল। বড় ছেলে বাড়ি ফিরে সব শুনে পাগল হয়ে গেল। কোথা থেকে একটা বন্দুক বের করে তাক করে রইল ছোট ছেলের মাথা লক্ষ্য করে। ও তখন বহু টাকা লোকসানে উন্মাদ। আমি সব দেখে চিৎকার করে উঠলাম, খবরদার! বড় ছেলে চমকে উঠল। হাত লেগে গুলি বেরিয়ে গেল, লাগলো আমার স্ত্রীর মুখে। ছোট ছেলে কোথার থেকে একটা বাটি এনে তেড়ে গেল বড় ছেলের দিকে। তারপর যে হাত দিয়ে তার মাকে মেরেছে, সেই হাতটার উপরে বসিয়ে দিল বটির ঘা। হাতটা কেটে মাটিতে পড়লো। বড় ছেলে ছটফট করছে, হাতটাও নড়ছে। ছোট ছেলে কোথা থেকে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিল ওই হাতটায়। তারপর দাদার বন্দুকের বাকি গুলিগুলো নিজের মাথা লক্ষ্য করে ছুড়ে দিল। এতগুলো খুন, পুলিশ তো আমাকেই ধরবে। সব কটা লাশ নিয়ে আমি চোরা কুঠুরিতে লুকিয়ে রইলাম। সঙ্গে নিলাম টাকা পয়সা সব। মাঝরাতে বেরোতাম, বাকি সময়টা কাটতো চোরা কুঠুরিতে।
বড় ছেলের পোড়া কাটা হাতটা কিন্তু জীবন্ত হয়ে রইল। কোথা থেকে মাঝরাতে খাবার টাবার এনে ফেলে দিত আমার সামনে। তারপরে আমিও একদিন মরে গেলাম, কিন্তু ছেলের ওই পোড়া হাত যে মায়া আমাকে জড়িয়েছিল তা কাটাতে পারলাম না। এবার আমরা দুজনই মুক্তি চাই। নবেন্দু বলল, কিন্তু কাঁচা হাত তোমাকে খাওয়াবার জন্য বেঁচে রইল কেন? বুড়ো বলল, ওই ছেলে বাবুর বরাবর আমার খুব ভালোবাসতো। আমার আজ এত কষ্টের জন্য ও যে দায়ী সেজন্য নিজেকে ক্ষমা করতে পারেনি। ওর ধারণা ওর পাপের জন্য ওর মুক্তি হয়নি, তাই প্রায়শ্চিত্ত করছে। আর আমিও যেতে পারিনি, শুধু ওর জন্য নয়। ওই চোরা খুঁটুরিতে কঙ্কালগুলো দেখেছো? ওগুলো আমার ছেলে বউয়ের। উপরে যে আরো কঙ্কাল আছে ওদের আমরা মেরেছি, কিন্তু ওদের ছেড়ে যাওয়া বড় কষ্টকর। কিন্তু এখন আর আমার চিন্তা নেই, আমার সবাই উদ্ধার হয়ে যাব। অনেক হয়েছে, আমাদের কথা মতো কাজ করবে, এখন বাড়ি যাও। বুড়ো লোকটি ওকে আবার ধাক্কা মারল। নবেন্দু সেই ধাক্কায় অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান ফিরল তখন ও দেখলো বাড়িতে খাটে শুয়ে পাশে দাঁড়িয়েছিল নবেন্দুর বাবা। নবেন্দু বাবাকে দেখে বলে ওঠে, আমি এখানে কেন? নবেন্দুর বাবা বললেন, ভোর রাত্রে একটা ফোন এলো খর্দা থেকে। তুমি নাকি সাইটে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলে, তোমার সঙ্গীরাই অ্যাম্বুলেন্স করে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে গেছে। সব মনে পড়ল নবেন্দুর। বুড়ো তার প্রাণ বাঁচিয়েছে, বুড়োর জন্য এবার তাকে কিছু করতে হবে। কৃতজ্ঞতা বলে একটা কথা আছে। গায়ে ছিল অসম্ভব ব্যথা। চোখ বন্ধ করলো নবেন্দু। অশরীরী আত্মা থাকতে পারে বলে সে বিশ্বাস করত না, আজ করেছে। পৃথিবীর কত আশ্চর্য রহস্য তো তার জানা নেই, তাই বলে সবকিছু তার উড়িয়ে দেওয়া যাবে না। বাড়িটা ভাঙার আগেই তাকে গয়ার গিয়ে বুড়ো ও তার পরিবারের সকলের জন্য পিণ্ডি দিয়ে আসতে হবে, নয়তো বাড়ি ভাঙতে গেলে যে কি সর্বনাশ হবে কে জানে। আর একটা ব্যাপার অজানা থেকে গেল নবেন্দুর কাছে, যিনি বাড়ি বিক্রি করলেন তিনি কে? তবে কি বুড়ো মানুষটাই রূপ বদল করে বাড়ির বিক্রির ব্যবস্থা করলো মুক্তি পাবার আশায়? না, এই প্রশ্নের উত্তর নবেন্দুর আর পাওয়া হয়ে ওঠেনি। পরের এপিসোডে ইনশাল্লাহ আপনাদেরকে আরো একটি ঘটনা বা একটি গল্প শোনাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় 20 বছর বা 25 বছর আগের একটি ঘটনা। রাত তখন প্রায় 11:30। লালমনিরহাটের এক প্রত্যন্ত গ্রামের শেষ প্রান্তে বাজারের পাশে ছোট্ট একটি কুড়ি ঘরে থাকতেন গ্রামের সবচেয়ে রহস্যময় মানুষ কবিরাজ আব্দুল কাদের। লোকজনেরা বলতো তিনি শুধু গাছগাছরা দিয়ে রোগ সরাতেন না, জিন প্রেত আর বহু কিছু শক্তির দ্বারা তিনি অনেক কিছু নাকি বশ করতেন। তবে তার একটা নিয়ম ছিল, সূর্য ডুবে যাওয়ার পরে তিনি কোনো রোগী দেখতেন না। যেই রাতে দরজায় কড়া নড়ত তিনি ফিরিয়ে দিতেন, কোনোভাবেও তিনি রোগী দেখতে চাইতেন না। কারণ তিনি বলতেন রাতের রোগী সবসময় নাকি মানুষ হয় না। গ্রামের মানুষ কথাটা শুনে ভয় আর তাকে কোনো প্রশ্ন করত না। এক বর্ষার রাতে প্রচন্ড ঝড় হলো। বজ্রপাতের আলোয় চারপাশ বারবার আলোকিত হয়ে আবার অন্ধকারে ডুবে যাচ্ছিল। হঠাৎ ঠকঠক করে কবিরাজের দরজার শব্দ এলো। তিনি প্রথমে ভাবলেন হয়তোবা বাতাসে কোনো শব্দ হয়েছে, কিন্তু শব্দটি একটু পরে আবারও। তিনি দরজার কাছে গিয়ে বললেন, কে? বাহিরে থেকে কাপা গলায় উত্তর এলো, হুজুর, হুজুর আমার মেয়েকে বাঁচান। দরজা খুলতেই দেখা গেল ভেজা কাপড় পরা এক মধ্যবয়সী লোক। লোকটার চোখ লাল, মুখে মনে হচ্ছে আতঙ্ক। সে কাঁদতে কাঁদতে বলল, 3 দিন ধরে আমার মেয়ে শুধু হাসছে, তারপর অচেনা ভাষায় কথা বলছে, গ্রামের কেউ কাছে যেতে চাইছে না। কবিরাজ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন, আজ কি বার? লোকটি বলল, বৃহস্পতিবার রাত। এই কথা শুনেই কবিরাজের মুখের রং যেন এক ঝলকেই বদলে গেল।
তিনি বিড়বিড় করে বললেন, আজকের রাতটা ভালো না। তারপরেও তিনি ব্যাগে কিছু শুকনো শিকড়, সরিষা, কালোজিরা, পুরনো তাবিজ আর একটা কালো কাপড় নিয়ে বেরোলেন। গ্রাম থেকে লোকটির বাড়ি যেতে প্রায় 40 মিনিটের মতো হাঁটতে হয়। পথে বিশাল এক কবরস্থান। সেখানে পৌঁছাতেই কবিরাজ যেন হঠাৎ থমকে গেল। তিনি অনুভব করতে পারলেন কেউ যেন তাদের পেছন পেছন হাঁটছে বা কেউ তাদের অনুসরণ করছে। লোকটি ফিরে তাকাল, কিন্তু তাদের পেছনে কেউ নেই। তারা আবারও হাঁটতে শুরু করল। এবার পেছন থেকে ভেসে এলো শিশুর একটি কণ্ঠ, খিলখিল করে। লোকটি যেন ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু কবিরাজ একবারও পেছনে তাকালো না। তিনি শুধু বললেন, যাই শোনো, পেছনে কোনোভাবে তাকাবেন না। কবরস্থান পার হয়ে তারা যখন বাড়িতে পৌঁছালো তখন রাত প্রায় 1টা কিংবা 1টা পার হয়ে গেছে। মেয়েটিকে একটি ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ঘরে ঢুকতেই কবিরাজ বুঝতে পারলেন এটা সাধারণ কোনো সমস্যা নয়। মেয়েটি মাথা নিচু করে বসেছিল। কবিরাজকে দেখে সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো ছিল সম্পূর্ণ কালো। তারপর সে এমন এক গলায় কথা বলল যা কোনো মানুষের হতে পারে না। অনেক বছর পর আবার এলি কাদের। কবিরাজের হাত থেকে তাবিজটি যেন মাটিতে পড়ে গেল, কারণ এই নাম ধরে তাকে শেষবার ডেকেছিল সেই সত্তা যাকে তিনি 20 বছর আগে একটি শ্মশানের বটগাছের নিচে বন্দী করেছিলেন। আর সেই সত্তার ফিরে আসার অর্থ ছিল এবার শুধু একটা মেয়ে নয়, পুরো গ্রামের উপর নেমে আসতে চলছে এক ভয়ঙ্কর অভিশাপ। মেয়েটির মুখে নিজের নাম শুনে কবিরাজ এর বুকের ভিতরটা যেন কাঁপতে শুরু করলো। নিমিষেই তার বুক যেন ধুকধুক ধুকধুক করতে শুরু করলো। ঘরের সবাই তখন ভয়ে এক কোণে সরে গেছে। মেয়েটি ধীরে ধীরে মাথা কাত করে এমনভাবে হাসতে লাগলো যেন সেই হাসি মানুষের নয়। তারপর সে বলল, আমাকে চিনতে পেরেছিস কাদের? কবিরাজ চোখ বন্ধ করে খুব নিচু স্বরে কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। হঠাৎ পুরো ঘরের বাতাস যেন ঠান্ডা হয়ে গেল। জ্বলতে থাকা হারিকেনের আলো একবার নিভে আবার জ্বলে উঠল। মেয়েটি এবার এমন জোরে চিৎকার দিল যে জানালার কাঁচ যেন কেঁপে উঠল। বাইরে বাজার থেকে শত শত কাক একসঙ্গে ডানা ঝাপটাতে লাগলো। কবিরাজ ব্যাগ থেকে সরিষার কালো জিরা বের করে চারদিকে ছিটিয়ে দিল। এরপর কালো কাপড়ের ভিতর থেকে একটি বহু বছরের পুরনো তাবিজ বের করলেন। তাবিজটি দেখেই মেয়েটি যেন অস্বাভাবিকভাবে ছটপট ছটপট করতে লাগলো। সে গর্জে উঠল আর বলল, ওটা সরিয়ে ফেল, ওটা আমার। কবিরাজ শান্ত গলায় বললেন, তুই কে? মেয়েটি কয়েক মুহূর্ত চুপ থেকে ফিসফিস করে বলল, 20 বছর আগে আমাকে বন্দি করেছিলি, কিন্তু আমার সব দরজা তুই বন্ধ করতে পারিসনি। এই কথা শুনেই কবিরাজের চোখে ভেসে উঠল বহু বছরের পুরনো এক রাত। তিনি তখন তরুণ। এক শ্মশানের পাশে বিশাল বটগাছের নিচে এক অদ্ভুত ঘটনার মুখোমুখি তিনি হয়েছিলেন। সেই রাতে গ্রামের 5 জন মানুষ নিখোঁজ হয়েছিল। অবশেষে তিনি একটি ভয়ঙ্কর অশুভ শক্তিকে বিশেষ দোয়া ও তাবিজের মাধ্যমে একটি মাটির কলসির ভিতর বন্দী করেছিলেন। বিদায় নেওয়ার আগে তার গুরু বলেছিলেন, কখনো বৃহস্পতিবার গভীর রাতে সেই কলসের কাছে যাস না, যদি সিল ভেঙে যায় সে প্রতিশোধ নিবে। কিন্তু কয়েক মাস আগে গ্রামের কিছু যুবক গুপ্তধনের আশায় সেই পুরনো জায়গায় ঘোরাঘুরি করেছিল। তখনই কি কবিরাজের বুকের ভিতর যেন হিম হয়ে গেল। মেয়েটি হঠাৎ নিজের বাঁধা হাত এমন জোরে টান দিল যে মোটা দড়ি যেন ছিঁড়ে গেল। ঘরের সবাই আতঙ্কে দরজার দিকে ছুটল। মেয়েটি শুধু ধীরে ধীরে দাঁড়িয়ে বলল, আজ শুধু শুরু, আগামী 3 রাতের মধ্যে আমি 7টি প্রাণ পাব। তার এরকম কথা শেষ হতেই ঘরের সব আলো একসঙ্গে নিভে গেল। চারদিকে শুধু শোনা যেতে লাগলো খিলখিল খিলখিল।
হাসির শব্দ। অন্ধকারের মধ্যে কবিরাজ খুব স্পষ্ট বুঝতে পারলেন এবার তাকে শুধু একজন রোগী নয়, বরং পুরো গ্রামকে বাঁচানোর লড়াইয়ে নামতে হবে। রাত তখন প্রায় 2টা। ঘরের ভিতরে এখনো অদ্ভুত এক ঠান্ডা বাতাস বইছে। হারিকেন আবার জ্বালানো হয়েছে, কিন্তু শিখা স্থির থাকছে না, বারবার যেন কেঁপে উঠছে। কবিরাজ আব্দুল কাদের মেয়েটির দিকে তাকিয়ে বুঝলেন সময় খুবই কম। তিনি পরিবারের সবাইকে বললেন, আজ রাতে কেউ ঘর থেকে বের হবেন না, দরজা জানালা বন্ধ রাখবেন, বাইরে যদি পরিচিত কারোর ডাক শুনতে পান তবুও খুলবেন না। এরপর তিনি তার পুরনো শিষ্য রহিমকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন সেই শ্মশানের দিকে। সেদিন আকাশে কোনো চাঁদ ছিল না, ঘন কালো মেঘে সব ঢেকে রেখেছে। বাজারের ফাঁক দিয়ে হাঁটার সময় হঠাৎ রহিম যেন থেমে গেল। সে ফিসফিস করে বলল, হুজুর, সামনে কেউ দাঁড়িয়ে আছে। কবিরাজ তাকিয়ে দেখলেন সাদা কাপড় পরা এক বৃদ্ধ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। তিনি ডাকলেন, কে কে আপনি? কোনো উত্তর নেই। এক ঝলক বিদ্যুৎ চমকালো, আর সেই আলো নিপতেই বিদ্যুৎটিও যেন অদৃশ্য হয়ে গেল। রহিমের হাত কাঁপতে শুরু করলো। তারা দ্রুত শ্মশানের দিকে এগোল। অবশেষে বিশাল বটগাছটি দেখা গেল, কিন্তু কাছে যেতেই দুজনের শরীর যেন ঠান্ডা হয়ে গেল। মাটিতে বড় একটি গর্ত, চারদিকে ছড়িয়ে আছে ভাঙ্গা মাটির কলসের টুকরো। কবিরাজ হাঁটু গেড়ে বসে টুকরাগুলো হাতে তুলে নিলেন আর ধীরে ধীরে বললেন, শেষ, সিল ভেঙে গেছে। আর ঠিক তখনই বটগাছের উপর থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো, কাদের, তুই দেরি করে ফেলছিস। রহিম ভয়ে মাথা তুলে তাকালো, আর তাকিয়ে যেন চিৎকার করে উঠল। গাছের মোটা ডালের উপর বসে আছে লম্বা এক কালো অবয়ব। তার চোখ দুটো জলজল করছে আগুনের মতো, আর লম্বা চুল মাটিতে ঝুলে আছে। কিন্তু ঠিক পরের মুহূর্তেই সে ওখান থেকে উধাও হয়ে গেল, বরং কবিরাজের পিছনে চলে এলো। রহিম কাপা গলায় বলল, হুজুর, আপনার পিছনে। কবিরাজ ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন, আর সেই মুহূর্তে অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো এক বিকট হাসি। তারপর চারপাশের সব কুকুর একসঙ্গে চিৎকার করে উঠল। কবিরাজ বুঝতে পারল এটি আর শুধু একটি অশুভ শক্তি নয়, এখন এটি মুক্ত, আর আজ রাতেই শুরু হবে তার প্রতিশোধ। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।